নমস্কার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টনাইট অবজারভেশনের দ্বিতীয় সপ্তাহে আমরা পড়েছি, এবং শুধু দ্বিতীয় সপ্তাহ নয়, দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন আমরা এই নিয়ে প্রায় ৫-৬টা দিন অতিক্রম করেছি, যেখানে ২-৩টে করে আমরা লেকচার হয়েছে এবং তাতে আমরা সমৃদ্ধ হয়েছি। আজও আমাদের ৩জন বক্তা আছেন এবং প্রত্যেকেরই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আছেন। প্রথম বলবেন ডক্টর উত্তম দাস, জার্নি ফ্রম ভারতীয় জনসংঘ টু ভারতীয় জনতা পার্টি, রোল অফ শ্যামাপ্রসাদ মুখার্জি। দ্বিতীয় বক্তা ডক্টর উত্তম দাস, উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ডক্টর উদয় বাউরি এর পরে আছেন, উনি এডুকেশন বিভাগের অধ্যাপক। উনি বলবেন এডুকেশনাল থটস অফ শ্যামাপ্রসাদ মুখার্জি। তৃতীয় বক্তা প্রফেসর শ্রীপর্ণা সরকার, ইংরেজি বিভাগের অধ্যাপিকা। উনি বলবেন দ্য ক্যালকাটা রাইটস অ্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিজ মেকিং অফ ওয়েস্ট বেঙ্গল, a reassessment of a contested legacy from terror to territory. ধন্যবাদ। আমি ডক্টর উত্তম দাসকে আহ্বান করব ওনার বক্তৃতা শুরু করতে। ধন্যবাদ সবাইকে। আমি যে বিষয়টা নিয়ে আজকের বলবো সেটা জার্নি ফ্রম ভারতীয় জনসংঘ টু ভারতীয় জনতা পার্টি, রোল অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যালো, রোল অফ শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বিষয়টা নিয়ে আমি আজকের বলতে চাইছি। এখন প্রথমে ২-৪টে কথা বলে আমি তারপরে বিষয়টার মধ্যে আসতে চাইছি। যে স্বাধীনতার পর ২০০ বছর প্রায় ব্রিটিশ শাসনের পরে যখন আমরা স্বাধীনতা পাচ্ছি, তখন কনস্টিটিউশনালি আমরা কোন ধরনের ব্যবস্থাকে গ্রহণ করব, তার কারণ আমাদের সামনে তখন কিন্তু অনেক বিকল্প রয়েছে। স্বাধীন রাষ্ট্র হিসাবে, বা রাষ্ট্র বলতে কি যদি আরেকটু পিছিয়ে গিয়ে বলি, তাহলে 4টে ফিচার্স আছে। সেই 4টে ফিচার্সের ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যেতে পারে। রাষ্ট্রও একটা বৃহত্তর প্রতিষ্ঠান, তার মধ্যে জনগণ থাকবে, তার মধ্যে ডিফাইন্ড টেরিটরি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট কথাটা কিন্তু ওয়েস্টফেলিয়া ট্রিটির পর থেকে আসছে। নির্দিষ্ট হতে হবে ভূখণ্ডকে, জনগণ থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, সরকার থাকতে হবে, এবং সবচেয়ে চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সার্বভৌমিকতা থাকতে হবে। 3টে বৈশিষ্ট্য যে কোনো প্রতিষ্ঠানের, যে প্রথম থেকে 3টে বৈশিষ্ট্য বললাম, সেটা যে কোনো প্রতিষ্ঠানেরই থাকতে পারে। কিন্তু চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা যদি না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানকেই রাষ্ট্র বলা যাবে না। এবং এর মধ্যে এই 4টে বিষয়ের মধ্যে একটা হচ্ছে সরকার। সরকার পৃথিবীতে সমস্ত দেশেরই আছে একটা পরিচালন ব্যবস্থা। সেই পরিচালন ব্যবস্থার বিভিন্ন টাইপ হতে পারে, বিভিন্ন ধরন হতে পারে। স্বাধীনতার পরে আমাদের কাছে বিকল্প অনেক ধরনের ছিল, কিন্তু আমরা কোন ধরনের ব্যবস্থাকে গ্রহণ করব সেটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তৈরি হওয়া সরকার, সেটাকেই আমরা নিয়েছি। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় মানে সরকারই তার, এই জনগণই তার নিজের সরকার তৈরি করতে পারবে। এবং আমরা পার্লামেন্টেরিয়ান সিস্টেম বা সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছি, যেটা প্রধানমন্ত্রী পরিচালিত শাসন ব্যবস্থা বলা হয়। বিকল্প রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থাও রয়েছে, যেমন আমেরিকার ক্ষেত্রে তাদের ব্যবস্থাটা অন্যরকম, আমাদের ব্যবস্থাটা অন্যরকম। আমরা তাহলে সংসদীয় যে শাসন ব্যবস্থায় ঢুকছি, সেই সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে
পলিটিক্যাল পার্টি তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আছে যেখানে কিন্তু দ্বি পার্টি বা দুটো পার্টি বা বাই পার্টি সিস্টেম রয়েছে, যেমন ব্রিটেনে রয়েছে, আমেরিকায় রয়েছে। আমাদের দেশে আমরা মাল্টি পার্টি সিস্টেম বা বহুদলীয় একটা রাজনৈতিক ব্যবস্থাকে গ্রহণ করেছি। এই প্রেক্ষিতের মধ্যে থেকে আমি দেখার চেষ্টা করছি, অনেকেই এই আলোচনা সভায় বলেছেন এবং তারা বিভিন্ন আসপেক্ট থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখার চেষ্টা করেছেন, কিন্তু আমি একটু অন্য জায়গা থেকে দেখার চেষ্টা করছি যে জনসংঘ এবং পরবর্তীকালে যেটা ভারতীয় জনতা পার্টি হবে সেইটার যে এভলিউশনটা রয়েছে। কারণ আজকের যে সরকার আমরা দেখছি, সেই সরকারের বা যে দল পরিচালিত সরকার দেখছি, সেই দল তার পূর্বে কোন অবস্থায় ছিল, তার একটা সূচনা লগ্ন ছিল, সেইটাকে যদি না জানতে পারি তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি মনে হয় আমাদের সঠিক অর্থে জাস্টিস করা হবে না। সেই সরকারের আজকের আমরা আমাদের যে ভারতবর্ষ রয়েছে তার অধিকাংশ স্টেটে আমরা সেই সরকার, কেন্দ্রেও সেই সরকার, অ্যালায়েন্সের সরকার দেখছি, কিন্তু তার যে প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু অনেক আগে। আমি এই ছবিতে দেখিয়েছি যে প্রথম যে সিম্বলটা, সেই সিম্বলটা হচ্ছে ভারতীয় জনসংঘের সিম্বল। আমি তিনটে ফেজে দেখানোর চেষ্টা করছি এই আমার আলোচনাটাকে। প্রথম যে সিম্বলটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জনসংঘ, তারপরের ফেজটা হচ্ছে জনতা পার্টি, এবং তারপরে একেবারে শেষে দেখতে পাচ্ছেন যে পদ্মফুল এবং ভারতীয় জনতা পার্টি। এই তিনটে ফেজের মধ্যে দিয়ে কিন্তু পুরো রাজনৈতিক দলটা আবর্তিত হয়েছে। ইনি এ বলার কোনো প্রয়োজন নেই। শ্যামাপ্রসাদ যাকে নিয়ে আমরা আলোচনা আজকের করছি, তিনি এই ছবিতে ছোট্ট করে একেবারে, অনেকেই জীবন সম্পর্কে বলেছেন, আমি একেবারে ছোট্ট করে তার জীবনী সম্পর্কে বলি। 6 জুলাই উনি জন্মগ্রহণ করছেন এবং স্যার আশুতোষ মুখার্জির, যাকে বাংলার বাঘ বলা হয়, তার দ্বিতীয় সন্তান যোগমায়া দেবী এবং আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। 1906 সালের 3রা জুলাই তিনি মিত্র ইনস্টিটিউশনে জয়েন করছেন এবং সেখান থেকে 1917 সালে পাস করছেন ম্যাট্রিকুলেশন। যখন তিনি পাস করছেন তখন 10 টাকা ফেলোশিপ তিনি পান সেখান থেকে মাসিক। 1919 সালে ইন্টারমিডিয়েট এক্সামিনেশন পাস করছেন ফার্স্ট ডিভিশন নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে। 1921 সালে বিএ পাস করছেন ইংলিশ অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে এবং 1922 সালে তিনি বিয়ে করছেন। সুধা দেবী অবশ্য খুব অল্প বয়সেই তার তিরোধান হয়েছিল, সম্ভবত 11 বছর বয়সেই বা আরেকটু এই সময়ে নাগাদ তার তিরোধান হয়। 1923 সালে শ্যামাপ্রসাদ এমএ পাস করছেন এবং সেটা বাংলা লিটারেচার নিয়ে। ইংলিশে তিনি শোনা যাচ্ছে না, শোনা আচ্ছা, তো তিনি বাংলা লিটারেচার নিয়ে তিনি পাস করছেন। 1929 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির সিন্ডিকেট যেটা আছে, সিদ্ধান্ত গ্রহণকারী যে কমিটি, সেইটাতে তিনি যোগদান করছেন। এরপরে তিনি 34 থেকে 38 সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর রূপে কাজ করবেন। তিনি ফিনান্স মিনিস্টার হিসেবে বাংলাতে কাজ করবেন। তিনি লেজিসলেটিভ কাউন্সিলে কাজ করবেন। ছোট্ট একেবারে তার জীবনী, এবং আমরা তার তিরোধানের সময়টা আমরা পরে আসছি। 1947 সালে যখন দেশ স্বাধীন হলো তখন তিনি প্রথম যে সরকার তৈরি হলো নেহেরুর নেতৃত্বে, তিনি সেই সরকারে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রক পাচ্ছেন এবং দুজন অকংগ্রেস মানে কংগ্রেসের বাইরের থেকে দুজনকে সেখানে সেই সরকারে নেওয়া হচ্ছে মন্ত্রিত্ব হিসাবে। একজন হচ্ছে তার মধ্যে বি.আর. আম্বেদকর এবং আরেকজন হচ্ছেন ডক্টর মুখার্জি। মুখার্জিকে যে পদ দেয়া হচ্ছে, মিনিস্টার বা পোর্টফোলিও দেয়া হচ্ছে, সেটা হচ্ছে মিনিস্টার ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই। এই পোস্টটা তিনি হোল্ড করছেন এবং কে কন্ট্রিবিউশনস তার কতগুলো গুরুত্বপূর্ণ, আমি অনেক কিছু আছে কিন্তু সেগুলোতে না গিয়ে কয়েকটা 2-3টে জায়গা দেখছি। সেটা হচ্ছে হিন্দুস্তান এয়ারক্রাফট ফ্যাক্টরি, যেটা সেটা তার সময় তৈরি করা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরি, যেটা সেটা তার সময় তৈরি করা।
সিন্দ্রি ফার্টিলাইজার ফ্যাক্টরি, এর তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান তার মন্ত্রিত্ব থাকাকালীন। এইবারে তিনি মন্ত্রিত্ব থেকে 1950 সাল নাগাদ রিজাইন করে দিচ্ছেন। তার কারণ হচ্ছে গান্ধী নেহেরু লিয়াকত প্যাক্ট, বা যেটা দিল্লি প্যাক্ট নামে পরিচিত, সেইটার প্রেক্ষিতে তিনি মন্ত্রিসভা থেকে কিন্তু সেখান থেকে রিজাইন করছেন। তার কারণ হচ্ছে যে ইস্ট পাকিস্তান নেহেরু যে ধরনের রায়ট সেখানে চলছিল, ইস্ট পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে মানুষ বাংলা, বিহার, আসাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যে প্রচুর মানুষ ইনফিল্ট্রেট করছে, প্রচুর মানুষ অত্যাচারিত হয়ে চলে আসছে। সেই পরিস্থিতিতে ঠিক কি করা যায়, দুটো দেশের সরকার বসে সিদ্ধান্ত নিলেন যে তাহলে একটা চুক্তি করে ওই দেশের যারা মাইনরিটি রয়েছে এবং এই দেশের যারা মাইনরিটি রয়েছে, আমাদের দেশে মুসলিম তারা মাইনরিটি এবং ওই দেশের হিন্দু যারা তারা মাইনরিটি, দুপক্ষের যাতে স্বার্থ রক্ষা করা যায় সেই জন্য একটা চুক্তি হলো। কিন্তু নেহেরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন যে এটা কাজের কিছু নয়, কারণ অত্যাচার হয়েই চলেছে এবং মানুষ এখানে ক্রমাগত আসতে চলেছে, তাহলে এটার তো কোনো ফল আমরা পাচ্ছি না। তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে এটা তো হতে পারে যে একটা পপুলেশন এক্সচেঞ্জ হতে পারে, যে আমাদের দেশের যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরকে আমরা ওই দেশে ট্রান্সফার করলাম, ওখান থেকে যারা সংখ্যালঘিষ্ঠ তাদেরকে এই দেশে নিয়ে এলাম, তাহলে একটা মিউচুয়াল ট্রান্সফারের হতে পারে। কিন্তু নেহেরু সেই কথায় বিশেষ কর্ণপাত করলেন না এবং যার ফলে তিনি তার মন্ত্রিত্ব থেকে রিজাইন করে দিলেন, যে আমার যেহেতু কথা প্রস্তাব ওখানে চলছে না, তাহলে আমার এই জায়গায় থাকার কোনো মানে আর গুরুত্ব থাকছে না। এইবার ঘটনা হচ্ছে যে তিনি যখন রিজাইন করলেন তখন অল্টারনেটিভটা কি? কংগ্রেস কিন্তু তখন ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম, আমাদের যে বিষয়ে ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম বলে একটা জায়গা পড়ানো হয়। ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেম মানে কংগ্রেসকে প্রতিরোধ করতে পারবে বা কংগ্রেসের অল্টারনেটিভ হয়ে উঠতে পারবে এই রকম কোনো রাজনৈতিক দল কিন্তু জাতীয় এবং আঞ্চলিক সেই জায়গা থেকে প্রায় 1947 সালের পর থেকে যে সিস্টেমটা চালু হয় সেখানে কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারছে না। যে কংগ্রেসের একটা আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা অল্টারনেটিভ দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জায়গাতে এখানে কিন্তু অল্টারনেটিভ দল সেইভাবে কংগ্রেসকে কাউন্টার করার মতো নেই। বিকল্প কতগুলো ছিল, বিকল্প যে একেবারে নেই তা নয়, বিকল্প কতগুলো ছিল, তার মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা একটা বিকল্প রাজনৈতিক ধারার দল, কিন্তু জনমানসে তাদের খুব বেশি অ্যাকসেপ্টেন্স সেই সময়ে নানা ঘটনাকে কেন্দ্র করে, তার কারণ তারা সোভিয়েত ইউনিয়ন পন্থী এবং মার্ক্সপন্থী, সেই জন্য তারা ঠিক ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ, আমাদের ভারতীয়ত্বের যে ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ সেই জায়গাতে নেই। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যালিস্ট পার্টি, এটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বলে প্রথম তৈরি হয়েছিল, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে সোশ্যালিস্ট পার্টি, যেটার আচার্য জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্রদেব এরা মিলে, এদের মোটোটা আবার অন্য, যে কংগ্রেসকে খানিকটা সোশ্যালিস্টিক ধাঁচে তৈরি করা, কিন্তু কংগ্রেসকে তো ওই এদের যে মতাদর্শ সেই মতাদর্শ অনুযায়ী এরা ভেবেছিল যে ঠিক আছে কংগ্রেসের মধ্যে থেকে আমরা যদি কংগ্রেসকে একটা সোশ্যালিস্টিক মোড়ক দেওয়া যায়, সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ যদি তার মধ্যে আনা যায়, কিন্তু সেইটা সম্ভব হয়নি, যার ফলে তারা বেরিয়ে এসে তাদের মতো করে একটা রাজনৈতিক দল করে, কিন্তু সেটাও বিকল্প যে হয়ে উঠতে পারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে সেটা কিন্তু তিনি মনে করছেন না। রাম রাজ্য পরিষদ এটাও একটা বিকল্প, কিন্তু এর যে মানে যাদের সাথে যুক্ত সেটা হচ্ছে ফিউডিয়াল বা তৎকালীন সময়ে তো বিভিন্ন প্রিন্সলি স্টেটস ছিল, তার সাথে বিশেষ করে একাত্ম হয়ে রয়েছে এবং সেখানে জমিদারদের স্বার্থ বা এই ধরনের কিছু রয়েছে, তার জন্য এটাও যে একটা সঠিক বিকল্প তার কাছে তা কিন্তু নয়। ফোর্থ হচ্ছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার আবার একটা কট্টরবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে, তার জন্য এটাও তার কাছে যথেষ্ট ভালো বিকল্প বলে মনে হয়নি। লাস্ট হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে তৈরি হচ্ছে, কেশব বলিরাম এডগাওয়ার এবং গোলওয়ালকার পরে হচ্ছেন, যে
এটা তাহলে একটা বিকল্প। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে 1948 সালে গান্ধীজি যখন অ্যাসাসিনেশন হলেন, যখন গান্ধীজি মারা গেলেন, তখন সেখানে হিন্দু মহাসভা এবং আরএসএসের খানিকটা যোগাযোগ আছে। এই রকম একটা জায়গা থেকে আরএসএসকে ব্যান করা হলো 1948 সালে, যখন গান্ধীজি মারা গেলেন, তখন অ্যাসাসিনেশন হলো, তখন এই প্রতিষ্ঠানটাকে ব্যান করা হলো এবং প্রচুর আন্দোলন হলো, সত্যাগ্রহ করলেন সমস্ত যে স্বয়ংসেবক রয়েছেন তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করলেন। আন্দোলন করার ফলে তাদের উপরে যে ব্যান ছিল সেটা 1949 সালে উঠে যাচ্ছে। ওঠার ফলে যে এখন আরএসএস এইটা অনুভব করছে যে আমরা শুধুমাত্র একটা সোশ্যাল অর্গানাইজেশন বা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু কোথাও আমাদের যে মত বা আমাদের যে দর্শন সেইটাকে প্রতিফলিত করার জন্য, সেইটাকে যদি ঠিকঠাক রূপায়িত করতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা পলিটিক্যাল কানেকশন বা পলিটিক্যালি আমাদের রিপ্রেজেন্ট হওয়া অত্যন্ত জরুরি আছে। না হলে বিভিন্ন রাজনৈতিক দল আসবে, তাদের সাথে আমাদের যে মতাদর্শ সেটা যদি না মেলে, তাদেরকে কনভিন্স করানো এইটা খুব ডিফিকাল্ট কাজ। তাহলে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন কোনো রাজনৈতিক দল যদি থাকে, তাহলে, কারণ আফটার অল সরকার তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করার মতো বৈধ ক্ষমতা তাদের কাছে আছে। অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে কিন্তু এই বৈধ ক্ষমতা নেই যারা সিদ্ধান্ত নিতে পারে এবং সিদ্ধান্ত বাস্তবে ফলিত করতে পারে। সুতরাং শুধু কালচারাল অর্গানাইজেশন হয়ে বা একটা সোশ্যাল অর্গানাইজেশন হয়ে তারা এইখান থেকে খানিকটা দূরে সরার চেষ্টা করছেন এবং তারা এটা নিয়ে ভাবছেন। তাহলে কি করা যায়? এই সময়ে যে বিকল্প খুঁজে বেড়াচ্ছেন তিনি হচ্ছেন মুখার্জি, ডক্টর মুখার্জি। তিনিও বিকল্প খুঁজে বেড়াচ্ছেন, আর ইনাদের কাছেও মনে হচ্ছে যে আমরা যদি যাই, কিন্তু এদের মধ্যেও মতবিরোধ ছিল। কেউ কেউ বলছেন যে না আমরা যাব না, কেউ কেউ বলছেন যে না ঠিক আছে গেলে ঠিক আছে। এর আগে অবশ্য নির্মল চন্দ্র চ্যাটার্জি, যিনি সোমনাথ চ্যাটার্জির বাবা, সোমনাথ চ্যাটার্জি ছিলেন সিপিআইএম এর, আমাদের আপনারা সবাই জানেন হয়তো, তিনি একেবারে কট্টর সিপিএম পন্থী, এবং তার বাবা নির্মল চন্দ্র চ্যাটার্জির সাথে ডক্টর মুখার্জির একটা সাক্ষাৎ হচ্ছে এবং ডক্টর মুখার্জি তাকে সাভারকারের কাছে নিয়ে যাচ্ছেন। এখানে বিকল্প বলতে যে ব্যবস্থাগুলো ছিল, বিকল্প আইডিওলজিগুলো যেগুলো ছিল, যখন স্বাধীনতা আন্দোলন চলছে তখন যে বিকল্প আইডিওলজিগুলো ছিল, মার্কসিজম এবং ক্যাপিটালিজম, দুটো তো আইডিওলজি তখন, যে মার্কসিজম বা যারা কমিউনিজম, সেই সময় রাশিয়ার রেভলিউশন হচ্ছে 1917 সালে, তারপরে মানে যুবক যারা তারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে সেই সমস্ত এতে, কিন্তু ডক্টর মুখার্জি সেইখান থেকে খানিকটা নিজেকে অন্যরকম একটা ধারা নিজের মধ্যে পোষণ করছেন এবং সেই রকমভাবে করার চেষ্টা করছেন। সাভারকারের সাথে তার কিন্তু একটা মিটিং হয় এবং গোলওয়ালকারের সাথেও একটা, তার আগে, আমি 1950-এর দশকের কথা বলছি, কিন্তু তার আগে 1930-40-এর দশকে এই ধরনের ঘটনা হয়েছে অলরেডি। তো সেইখান থেকে এবার শ্যামাপ্রসাদ মুখার্জি দেখলেন যে আরএসএস এর মধ্যে প্রচণ্ড ডিসিপ্লিন ব্যাপারটা রয়েছে, যে এরা একটা নির্দিষ্ট অনুশাসন মেনে চলে, সেটা তার কাছে, এবং তাদের মধ্যে শক্তিও আছে। তার কারণ যে ব্যান হয়েছিল, তাদের উপরে ব্যান এসেছিল, তারা কিন্তু সেটাকে লিফটিং করতে পেরেছে, সরকারকে বাধ্য করেছে তাদের উপর থেকে যাতে তাদের ইয়েটা সরে যায়। তো এই জায়গা থেকে তিনি আরএসএস এর যে একটা বিকল্প পাওয়ার চেষ্টা করছেন, এবং সেকেন্ড যে সরসংঘ চালক আরএসএস এর, যিনি একেবারে বলা যায় যে মেইন, তাকে বলা হয় যে সরসংঘ চালক। এখন মোহন ভাগবত যে ইয়েতে রয়েছেন, সরসংঘ চালক, দ্বিতীয় সরসংঘ চালক হচ্ছে গোলওয়ালকার। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পেছন থেকে বললেন যে ঠিক আছে, আমরা অনেক আলোচনা হওয়ার পরে বললেন যে ঠিক আছে, তাহলে আমরা প্রস্তুত যে একটা প্রতিষ্ঠান, মানে একটা নতুন রাজনৈতিক দল আসার ক্ষেত্রে একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা চলছে।
16ই জানুয়ারি 1951 সালে বিভিন্ন জায়গা থেকে, পাঞ্জাব থেকে, দিল্লি থেকে, এই নামগুলো দেওয়া আছে, এল হংসরাজ গুপ্তা, শ্রী ধর্মবীর, পণ্ডিত মুলাই চন্দর শর্মা, এরা সব একটা জায়গায় মিলিত হচ্ছে এবং ভাবছেন যে একটা যদি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা যায়। এবং বিশেষ করে 4টে জায়গা থেকে, পাঞ্জাব, পেপসু, হিমাচল প্রদেশ এবং দিল্লি, এই জায়গা থেকে নেতারা মিলছেন এবং তারা ভাবছেন যে একটা যদি দল গঠন করা যায় অন্তত এই 4টে জায়গার জন্য। যে সময় এই জায়গাগুলোতে আলোচনা চলছে এবং তারা প্রায় 300 জন ডেলিগেটস নিয়ে 23শে মে নাগাদ এই সমস্ত জায়গার জন্য জনসংঘ নাম দিয়ে, এটা কিন্তু প্রভিন্সিয়াল পিরিয়ডে চলছে, যে বিভিন্ন জায়গা ক্ষেত্রগুলোতে আগে একটা ওই জনসংঘ খোলার চেষ্টা চলছে। কিন্তু তাদেরকে দিল্লিতে যে মিউনিসিপ্যাল এরিয়া ছিল সেখানে তারা লাস্ট মুহূর্তে তারা ভেন্যুটা ঠিক করেছিল যে এখানেই মিটিং হবে, কিন্তু পারমিশন না পাওয়ার জন্য তারা ওই পরিসরের বাইরে গিয়ে তারা মিটিং করে এবং একটা খোলার চেষ্টা করে। এখন বলরাজ ভাল্লা পাঞ্জাব থেকে ইলেক্ট হন ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে এবং বলরাজ মোদক তিনি জেনারেল সেক্রেটারি হন। একই টাইমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও কিন্তু বাংলাতে এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন এবং লখনৌ, ইন্দোর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জেনারেল সেক্রেটারি হচ্ছেন ইউপিতে, রাও কৃষ্ণন পাল প্রেসিডেন্ট হচ্ছেন, সেখানেও একটা কিন্তু প্রচেষ্টা চলছে ইউপি এবং ইন্দোর, মানে তখন মধ্য ভারত ছিল, এখন মধ্যপ্রদেশ, সেখানেও একটা প্রচেষ্টা চলছে এরকম প্রতিষ্ঠান তৈরি করা। 9 সেপ্টেম্বর সমস্ত জায়গাগুলোতে তো প্রভিন্সিয়াল জায়গাগুলোতে তো একটা প্রতিষ্ঠান তৈরি হলো। তারা এবার মিট করছে যে যতজন সেক্রেটারি ছিল বা ওয়ার্কার্স ছিল বা তাদের পদাধিকারী যারা ছিলেন তারা এসে মিট করছেন দিল্লিতে এবং তারা ভাবছেন যে এবার সময় হয়েছে অল ইন্ডিয়া জনসংঘ তৈরি করার, এটাই হচ্ছে উপযুক্ত সময়, এবার হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটাকে একেবারে ফাইনালি অল ইন্ডিয়া লেভেলে তৈরি করার জন্য। 21শে অক্টোবর বলরাজ মোদক এবং এরা 11ই অক্টোবর লালা হংসরাজ, প্রফেসর মহাবীর অ্যান্ড মুলাই চন্দ্র শর্মা, বলরাজ মোদক, বলরাজ মোদক হচ্ছেন মুখার্জির জীবনীকার, তিনি তার জীবনী সম্পর্কে লিখেছেন। ইনারা ডক্টর মুখার্জির যে রেসিডেন্স ছিল সেখানে যাচ্ছেন, গিয়ে ওনাকে প্রস্তাব দিচ্ছেন যে আমরা ভেবেছি যে এরকম অল ইন্ডিয়া লেভেলে এবার জনসংঘ প্রতিষ্ঠা করা যেতে পারে, সুতরাং আর পেছন থেকে যারা স্পন্সর করছিলেন তারা, কারণ ওই রকম স্ট্রেচারের এদের যে যারা নেতারা ছিলেন তাদের বা লিডাররা ছিলেন তাদের মধ্যে ডক্টর মুখার্জির মতো ওই রকম স্ট্রেচারের নেতা কেউ ছিলেন না। তার জন্য এরা সবাই একমত হলেন এই বিষয়টাতে যে তাহলে ডক্টর মুখার্জিকে যদি রিকোয়েস্ট করা যায় যে প্রথম প্রেসিডেন্ট তিনি হবেন, কারণ দলটাকে তো চালাতে হবে, প্রথম তো কাউকে দায়িত্ব নিতে হবে। প্রভিন্সিয়াল জায়গাগুলোতে যে আছে, কিন্তু ফাইনালি যে মেন জায়গাটা তৈরি হবে সেটাতে দায়িত্ব নেওয়ার জন্য মুখার্জিকে অনুরোধ করতে গেলেন। মুখার্জি খানিকটা ভাবলেন যে এত বড় একটা দায়িত্ব এবং এটা তো কম কথা নয়, সারা ভারতের একটা কংগ্রেসের বিকল্প হয়ে ওঠা সেরকম একটা শক্ত কাজ আমার কাঁধেই এসে পড়ছে। It is a great responsibility that you want me to shoulder. I will try to do it in the spirit of humble duty to my motherland. But before I accept it, I want to be clear in my mind about the character and future working of the organization you want me to lead. তিনি এদেরকে বলছেন যে ঠিক আছে তোমরা বলছো, আমি তাহলে রাজি হচ্ছি বা রাজি হব, কিন্তু আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ যেটা সেইটাতে
সেইটা যে পরবর্তী সময়ে দল কিভাবে কাজ করবে, তার চরিত্র কি ধরনের হবে, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ক্যারেক্টার সম্পর্কে কি বলছেন? জনসংঘ টু বি দ্য spearhead of nationalist forces in the country. It should be open to all citizens. এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। It should be open to all citizens of India. Protect the great culture of Indian nation. এই তিনটে জায়গা ওনার মনে হয়েছে যে কারণ আমাকে যদি সত্যিকারের ভারতীয় রাজনৈতিক দল হয়ে উঠতে হয়, তাহলে আমাকে কোনো ক্লাস, কোনো কাস্ট, কোনো ক্রিড, কালার এই ব্যারিয়ার রাখলে চলবে না। বিকজ আওয়ার নেশন ইজ ভেরি ডাইভার্সিফাইড। অত্যন্ত বৈচিত্র্য একটি দেশে আমি কোনো একটি জাতিকে নিয়ে করব, কোনো একটি ধর্মকে নিয়ে করব, এইটা কিন্তু রাখলে হবে না। তিনি ওপেন রাখতে চাইলেন দরজাটা, এবং সমস্ত কিছু ঠিক হলো। বলরাজ ভাল্লা পাঞ্জাব থেকে তিনি প্রস্তাব করলেন যে তাহলে ডক্টর মুখার্জি আমাদের নেতৃত্ব দেবেন, এবং 21শে অক্টোবর 1951 সালে ফাইনালি জনসংঘ প্রতিষ্ঠা হচ্ছে। একটা প্রিলিউড, একটা পর্যায়ের যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু তারা পাচ্ছেন। কনক্লুডিং রিমার্কসে বলছেন, উই এন্টার আপন আওয়ার, মুখার্জি কনক্লুডিং যে সেশন হয়েছিল সেই সেশনের কনক্লুডিং রিমার্কসে বলছেন, we enter upon our task with full faith, hope and courage. Let our workers constantly remember that only through service and sacrifice will they be able to win the confidence of the mass people. The great task of revitalizing and reconstructing Bharat awaits us. The mother calls her children, irrespective of class, caste, religion, to come to her and serve her. However dark the present may be, Bharat has a great destiny to fulfill in these years to come. May our party, whose symbol in the forthcoming election is a humble earthen প্রদীপ ল্যাম্প, আমি যেটা প্রথমে দেখালাম যে প্রদীপের চিহ্নটা, সেটা ইনি ডেসক্রাইব করছেন, ট্রাই টু ক্যারি দিস লাইট অফ হোপ অ্যান্ড ইউনিটি, ফেইথ অ্যান্ড কারেজ টু ডিসপেল ডার্কনেস দ্যাট সারাউন্ডস দ্য কান্ট্রি। দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান। মে প্রভিডেন্স endow us with strength and fortitude to remain ever on the right path, not cowed down by fears and tempted by favors, and to help make Bharat great and strong, specially so that she may become a fit and noble instrument in the preservation of wealth and prosperity. তাহলে এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে জনসংঘের উদ্দেশ্য, জনসংঘের যে নেচার, জনসংঘ কি করতে চায়, সেগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। এগুলো আমি প্রেসিডেন্টদের লিস্ট দিয়েছি, যে প্রথম থেকে 1977 সাল পর্যন্ত একেবারে ইয়ে করেছি, কারণ এই ফেজটাকে আলাদা করার জন্য। এই প্রেসিডেন্টরা বিভিন্ন সময়, শ্যামাপ্রসাদ মুখার্জি 1951 থেকে 52 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকছেন, এবং তারপরে পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। 1951-52 সালে যে ইলেকশন, ফার্স্ট জেনারেল ইলেকশন হচ্ছে, সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যে জনসংঘ 3টে সিট পাচ্ছে, 3টে আসন পাচ্ছে। একটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আরেকজন হচ্ছে দুর্গাচরণ ব্যানার্জি। ইন্টারেস্টিংলি প্রথম যে জেনারেল ইলেকশন, সেই জেনারেল ইলেকশনের মধ্যে 2 জন কিন্তু বাংলা থেকে আর একজন রাজস্থান থেকে। ইন্টারেস্টিংলি যে মানে গোড়াপত্তনটা তাহলে কোথায়, সেটাই আর কি। এরপরে তাহলে এখান থেকে মোটামুটি একটা ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছেন, অকংগ্রেসী যে সমস্ত দল আছে তাদেরকে নিয়ে ফ্রন্ট একটা করার চেষ্টা করছেন। ইনি জনসংঘ থেকে 3 জন জিতেছিলেন, 2 জন হচ্ছে রাজস্থান থেকে, একজন রাজস্থান থেকে আর 2 জন হচ্ছে পশ্চিমবঙ্গ মানে বাংলা থেকে, এবং সেখানে একজন মেদিনীপুরের লোক আর একজন হচ্ছে এই
দমদম থেকে দাঁড়িয়েছিলেন, তখন দমদম কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছিলেন। এইটা ভোট শেয়ারিং খানিকটা দেখানোর চেষ্টা করেছি যে তারা কিভাবে, দেখুন যে ক্রমশ নির্বাচন হয়েছে, তাদের ভোট শেয়ার বেড়েছে এবং তারা ক্রমে ক্রমে কিন্তু তাদের যে সদস্য সংখ্যা, সেই জনসংঘের সদস্য সংখ্যা কিন্তু তারা বাড়িয়ে নিয়ে গেছে। তার মানে খুব ছোট্ট আকারে তৈরি হলেও পার্টিটা ক্রমশ গ্রো করছে, বাড়ছে। কাশ্মীর ইস্যু নিয়ে অনেকেই বলেছেন, 370 নিয়ে বলেছেন, তৎকালীন সময় শ্যামাপ্রসাদের সাথে কি হয়েছিল সেটাও বলেছেন। এবং এটা আমি আর বিশেষভাবে করছি না যে কাশ্মীরের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা নেহেরু এবং আবদুল্লার সাথে এগ্রিমেন্ট হচ্ছে এবং সেখানে তাদের যে আলাদা কনস্টিটিউশন থাকবে, তাহলে আলাদা পতাকা থাকবে, এই সমস্তকে নেহেরু স্বীকার করে নিচ্ছেন। কিন্তু তার বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং প্রজা পরিষদ এরা আন্দোলন শুরু করছে। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট অবস্থাতেই তিনি সেখানে গত হচ্ছেন। 1953 সালে তিনি তার মহাপ্রয়াণ ঘটে 23শে জুন তারিখ থেকে। যে ডেটটা থেকে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো শুরু হয়েছে কলেজে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই ডেটটায় তার তিরোধান ঘটে। এখানে মোটামুটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা বা জনসংঘ তৈরি করার ক্ষেত্রে তার যে গুরুত্বপূর্ণ রোল, এইটা মোটামুটিভাবে এই জায়গায় এসে খানিকটা শেষ হচ্ছে। এইবার কতজন গুরুত্বপূর্ণ নেতার কথা আমি এখানে বলেছি যে দরকার নেই। আমাদের কলেজের সাথেও যুক্ত ছিলেন একজন, তিনিও এখান থেকে জিতেছিলেন। 1977 সাল যখন কঠিন সময় চলছে, কঠিন সময় মানে যখন ইমার্জেন্সি, আমি সেই পিরিয়ডটাতে আসবো। হরিপদ ভারতী তিনি আমাদের, আমি আগের দিন দেখছিলাম যে তিনি টিআইসি ছিলেন বা প্রিন্সিপাল ছিলেন, কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে প্রিন্সিপালই পাচ্ছি, এই জন্য প্রিন্সিপাল দিয়েছি। তিনি আমাদের কলেজের সাথে যুক্ত ছিলেন, প্রিন্সিপাল ছিলেন বা টিআইসি ছিলেন। তিনি কিন্তু করছেন, জয়লাভ করছেন 1977 সাল নাগাদ। এখানে আমি ভারতের যে প্রাইম মিনিস্টার রয়েছেন তাদের তালিকাগুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পার্টি 1951 সালে তৈরি হচ্ছে, সেই পার্টির মানে কি বলবো যে সোর্স থেকে পরবর্তী প্রজন্মের যে পার্টি, তারা কিন্তু এসে 90-এর দশকে ক্ষমতা দখল করছে। মানে আলটিমেটলি তারা কিন্তু এতদিনের যে জার্নি, সেই জার্নিটা পূরণ করছে। যে জার্নিটা শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে, হয়তো তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তার সেই অপূর্ণ যে জায়গা, যে একদিন ভারতে আমাদেরই একটা প্রতিষ্ঠা হবে, সেটা কিন্তু ফুলফিল হচ্ছে। এই জন্য আমি এখানে অটল বিহারী বাজপেয়ী আসছেন, তারপরে এখানে নরসিমহা রাও আসবেন জনতা পার্টির হয়ে। আমি সেই ফেজটাতে যাচ্ছি, জনতা পার্টির যে জায়গাটা। এখন এরা সহযোগী হিসাবে ক্ষমতা দখল করছে, জনসংঘ নামে সহযোগী হিসাবে ক্ষমতা দখল করছে। সেটা হচ্ছে 70-এর দশকে একটা ছাত্র মুভমেন্ট শুরু হচ্ছে। সেই ছাত্র মুভমেন্টের মোটামুটি শুরু হচ্ছে ওই এলাহাবাদ থেকে। সেখানে কি নিয়ে না, মেস ফিজ বৃদ্ধি করা যাবে না, এইটা হচ্ছে ইস্যু। এইটা নিয়ে আন্দোলনটা শুরু হচ্ছে এবং সেই আন্দোলন ক্রমশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। জয়প্রকাশ নারায়ণ এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং 1974 সাল নাগাদ জয়প্রকাশ নারায়ণ এই আন্দোলনটাকে একেবারে পিক পর্যায়ে নিয়ে যাচ্ছেন। বিহার অ্যাসেম্বলি ঘেরাওয়ের কিছু ছাত্রছাত্রীকে সেখানে মানে কি বলবো যে হত্যা করা হয়। হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে জয়প্রকাশের যে ধারণা, সেই ধারণা অন্যভাবে, মানে তাকে বলতে গেলেও সময় লাগবে, সেটা হচ্ছে টোটাল রেভলিউশন। তিনি টোটাল মানে সর্বাত্মক ক্রান্তি বা সর্বাঙ্গীন ক্রান্তি, টোটাল রেভলিউশন তার ডাক দিচ্ছেন। এই সময় জেপি মুভমেন্টের সাথে সাথে রেলওয়ে ওয়ার্কার্সদের মুভমেন্টও হচ্ছে। রেলওয়ে ওয়ার্কার্স মুভমেন্ট, তারা বিভিন্ন ডিমান্ড নিয়ে তাদের বেতন বৃদ্ধি বা তাদের অধিক সময় কাজ করানো, এই রকম একটা জায়গা চলছে। এই জেপি 5 জুন কল্ড সম্পূর্ণ ক্রান্তি বা টোটাল রেভলিউশন।
প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর আন্দোলনকারীকে এখানে যে মিসা অ্যাক্ট ছিল সেই অ্যাক্টের আওতায় তৎকালীন কিন্তু ক্ষমতায় রয়েছেন ইন্দিরা গান্ধী, এবং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নির্বাচনে ম্যাল প্র্যাকটিস করার জন্য একটা কোর্টে তার এগেনস্টে অ্যাপিল হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে, এবং সেটা 1971 সালের যে নির্বাচন সেই নির্বাচন সংক্রান্ত, এবং সেটা ভার্ডিক্ট কিন্তু এই সময় আসছে। এবং ইন্দিরা গান্ধী সেই সময়ে যে এই ভার্ডিক্ট আসার পরে এই এত সমস্যা চলছে, এবং তারপরে যখন ভার্ডিক্ট আসছে তখন তিনি কিন্তু ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে। সেই ইমার্জেন্সির সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যারা বিরোধী শক্তি তারা কিন্তু জেলে যাচ্ছেন, এটা আপনারা মোটামুটি কম বেশি সবাই জানেন। এই সময় একটা দারুণ জিনিস ঘটলো যে যখন মিসার মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, এই অ্যাক্টের অধীনে বিভিন্ন নেতাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। তিহার জেলে ঘটনাচক্রে দেখা গেল সব যে অকংগ্রেসী বিরোধী রাজনৈতিক দলের নেতা তাদেরকে এক জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো। এবার তাদেরকে ঢোকানোর ফলে কি হলো, তারা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ পেয়ে গেলেন, মানে একটা বিরোধী ফ্রন্ট তৈরি করার কিন্তু সুযোগ এখানে চলে আসছে। এবং তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে কংগ্রেসকে যদি হারাতে হয়, কংগ্রেসের বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, তাহলে আমাদের ইন্টারনাল ওই পলিটিক্স রাখলে হবে না, আমাদের ইডিওলজি, ইন্টারনাল পলিটিক্স সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে একজোট হতে হবে। এটাই হচ্ছে মূল। চরণ সিং, ভানুপ্রতাপ সিং এবং চরণ সিং খুব ভাবে বলেছিলেন যে একটা সিঙ্গেল ইউনিটে মার্জ হয়ে যেতে হবে আমাদের সবাইকে, না হলে কিন্তু আমরা ওই অ্যালায়েন্স ভোটের পরে হবে ওইটা কিন্তু করা যাবে না। আমাদের একটা সিম্বল থাকবে, আমাদের যে আইডেন্টিটি সেটাকে ভুলে গিয়ে আমাদেরকে কিন্তু একটা জায়গায় এসে মিলিত হতে হবে। সবাই একটু করলেন যে তাহলে নিজেদের যে স্বাতন্ত্র্য সেই স্বাতন্ত্র্য কিভাবে বজায় রাখা যাবে, এই রকম নিয়ে চলতে থাকলো। কিন্তু যদি বৃহত্তর লক্ষ্যে পৌঁছতে হয় তাহলে কিন্তু বললেন যে নিজেদের পার্টি সিম্বলও ছেড়ে দিতে হবে। তার জন্য আপনারা খেয়াল করুন, আমি প্রথমে যে স্লাইডটা দেখিয়েছিলাম সেটা একটা গোলাকার চক্রের মধ্যে নাঙল নিয়ে একজন মানুষ, এবং তারা সবার তো পৃথক পৃথক, কারণ জনসংঘ আগে তৈরি হয়ে গেছে, তার প্রতীক রয়েছে, বা অন্যান্য রাজনৈতিক সোশ্যালিস্ট পার্টি বা অন্যান্য যে পার্টিরা এর সাথে আসছেন তাদেরও বিভিন্ন প্রতীক রয়েছে। সেই জায়গায় তারা বলছেন যে এইগুলো বাদ দিয়ে আমাদের একটা জায়গায় আসতে হবে, এবং সেখানে নতুন প্রতীকও দরকার। কারণ এতগুলো রাজনৈতিক দলের প্রতীক কি করবে যদি একটা জায়গায় লড়তে হয়, একই চিহ্নে লড়তে হয়। তার জন্য তারা জনতা পার্টিতে মার্জ হচ্ছে। এবং 1977 সালে ইন্দিরা গান্ধী যখন এই ইমার্জেন্সি তুলে নিচ্ছেন, তখন এই জনতা পার্টিও ক্ষমতায় আসার জন্য তারা প্রতিযোগিতা করছেন, এবং খুব ইন্টারেস্টিংলি মোরারজি দেশাইয়ের নেতৃত্বে কিন্তু জনতা পার্টি ক্ষমতায় আসবে। কিন্তু ওই যে বললাম যে অনেক দল, রাজনৈতিক দল এক জায়গায় এসে তাদের যে ইন্টারনাল পলিটিক্সকে দূরে সরিয়ে রেখে তারা যে একইভাবে কাজ করবে, এটা কিন্তু হয়নি। এই সময়ের মধ্যে কয়েকবার সরকার, মানে জনতা যে পার্টির সরকার, সেইটা কিন্তু ক্ষমতায় থাকতে পারল না। তারপরে চরণ সিং কিছুদিন ক্ষমতায় থাকার করলেন, মানে এরপরে চরণ সিং ক্ষমতায় এলেন। 1980 সালে আবার নির্বাচন হচ্ছে, এবং 1980 সালে নির্বাচন হলে সেখানে ইন্দিরা গান্ধী আবার তার কামব্যাক করছেন তিনি ক্ষমতায় 1980 সালে। এবং জনতা পার্টির মধ্যে আরএসএস এর সাথে, মানে জনসংঘের ক্ষেত্রে বিশেষ করে যে বলা হলো যে ডুয়াল একটা রাখা যাবে না, মানে যে জনতা পার্টির সদস্য হবে তাকে কিন্তু আর আরএসএস এর সাথে সম্পর্ক রাখলে চলবে না। তখন তারা বললেন যে না, এই মিলে জুলে আর কাজ করা যাবে না, আমাদেরকে একটা সেপারেট আইডেন্টিটি, সেপারেট পলিটিক্যাল পার্টি ফর্ম করতে হবে। এবং তৎকালীন সময়ে সেই পার্টি ফর্ম হলো 1980 সাল নাগাদ ভারতীয় জনতা পার্টি। এবং 1980 সাল থেকে তাদের আলাদা আইডেন্টিটি, ইন্টিগ্রাল হিউম্যানিজম দীনদয়াল উপাধ্যায়ের, তারা তাদের মধ্যে গ্রহণ করছেন যে এইটাই হচ্ছে আমাদের
আইডিওলজি, ম্যানিফেস্টো তারা নিচ্ছেন। এই সময়ে 1980 সালের পরই আর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রাম মন্দির মুভমেন্ট। এবং মন্ডল কমিশন তার রিপোর্ট পেশ করছেন, এবং সেই এটা একটা দিকে, এবং আর একটা দিকে হচ্ছে রাম মন্দির আন্দোলন তৈরি হচ্ছে। এবং আদবানি সোমনাথ থেকে একেবারে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার অ্যানাউন্সমেন্ট করলেন, এবং সেখানে প্রচুর যে ওই সময়ে গিয়ে আমরা রথযাত্রা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড, আমি এখানে দিয়েছি, ডিটেলে আর বলছি না, যে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমরা ওখানে যে কর সেবা সেইটা করব অযোধ্যায়, যেটাতে বাবরি মসজিদ এবং রাম মন্দির এটা নিয়ে যে ডিবেট আছে সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে বা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ফলে সেই আলোচনার সমাপ্তিও ঘটেছে। তো সেই জায়গায় এই মুভমেন্টটা কিন্তু তারও কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল, কিন্তু সেটা আলাদা করে বলতে হবে, এখানে বলার স্কোপই নেই। তো সেই জায়গা থেকে রাম মন্দির আন্দোলন শুরু হচ্ছে, এবং বিজেপির সাথে যারা সম্পর্কিত, আরএসএসের সাথে যারা সম্পর্কিত, তারা কিন্তু এই আন্দোলনের সাথে সাধারণ মানুষকে একাত্ম করার চেষ্টা করছেন। কিন্তু এই আন্দোলনকে একটা জায়গায় আটকে দেওয়া হবে, এবং বিজেপি ক্রমাগত কিন্তু তার শক্তি বৃদ্ধি করতে থাকবে ধীরে ধীরে। এবং অটল বিহারী বাজপেয়ী প্রথমে যে তিনি প্রথমে হচ্ছে 13 দিনের জন্য, পরে 13 মাসের জন্য, এবং পরে 4.5 বছরের জন্য ক্ষমতায় আসবেন বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে। 1996, 98 এবং 99 এই দশক, এই সময়ে প্রধানমন্ত্রী হিসাবে বিজেপির কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় আসছেন, এবং তারপরে ইউপিএ যে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, তার ক্ষমতা 10 বছর থাকে, এবং ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে 2014 সালে বিজেপি পার্টি বা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। এবং তারপরে থেকে দেখছি যে গোটা ভারতবর্ষেই মোটামুটি তাদের সরকার এখনো পর্যন্ত যা সিচুয়েশন, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে সেই পার্টিটা একটা জায়গা অলরেডি মানুষের মধ্যে, এবং যেহেতু আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় রয়েছি, তার মানে এই দল নির্বাচনের মধ্যে দিয়ে সেই যে 1951 সাল থেকে যার জার্নি শুরু হয়েছিল, নানা উত্থান পতনের মধ্যে দিয়ে বর্তমানে বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে তাদের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এবং তাদের যে ফলিত দর্শন, তাদের যে যেটা ইডিওলজি, সেই ইডিওলজি মোতাবেক তারা কিন্তু এগিয়ে চলেছে, এবং সেটা রক্ষা করতে যে সময়টা শুরু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে, সেইটা পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে 2014 সালে। সেই অর্থাৎ সেই যে জার্নিটা শুরু হয়েছিল, সেইটা একটা পূর্ণাঙ্গ রূপ অন্তত পাওয়া যাচ্ছে 2014 সালে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে সরকার ক্ষমতায় আসছে, এবং সেখানে সিঙ্গেল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছেন। কোনো অন্যান্য এনডিএ অ্যালায়েন্স আছে বটে, কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে সমর্থ হচ্ছে। এই মোটামুটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, তারপরে লালকৃষ্ণ আদবানি, এবং অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর দাস। খুব সুন্দর অ্যানালিসিস এবং ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটিস অফ ডক্টর মুখার্জি পাওয়ার পয়েন্টের সাহায্যে আমাদের বললেন, আমরা অনেক কিছু জানলাম। এরপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হিজ এডুকেশনাল থটস, এর ওপরে আলোকপাত করবেন ডক্টর উদয় বাউরি। আমি ডক্টর বাউরিকে আহ্বান করছি বক্তৃতাটি শুরু করার। কোথায় আছে?
স্লাইড যা স্লাইডস স্লাইডস এখানে শুভ অপরাহ্ন। আমার শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাদের সম্মান জানিয়ে, সহকর্মীদের ভালোবাসা জানিয়ে, ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ফর্টনাইট চলছে সেখানেই আমার বিষয়বস্তু একজন শিক্ষা বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি আলোকপাত করতে চলেছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা চিন্তা এবং বর্তমানে তার প্রাসঙ্গিকতা। যদিও তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যে ভূমিকা পালন করেছিলেন, শিক্ষার দিক থেকে সেই ভূমিকা অতটা পরিস্ফুটিত নয়, অনেকটাই ক্ষীণ। তবুও শিক্ষাবিজ্ঞান শিক্ষক হিসেবে বিভিন্ন সোর্স থেকে আমি তার শিক্ষা চিন্তাকে আলোচনা করতে চলেছি এবং আমি সোর্স হিসেবে বিভিন্ন বই, বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন লেকচার এর মধ্য দিয়ে আমি সাজিয়েছি। আমরা জানি যে 1930 সালের আগে পর্যন্ত তিনি সম্পূর্ণভাবেই কিন্তু শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন এবং 1930 সালের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন, হয়ে ওঠেন একজন বিচক্ষণ, বুদ্ধিমত্তা, সাহসিকতার রাজনীতিবিদ। আমাদের শিক্ষাবিজ্ঞানে শিক্ষাবিদদের তাদেরকেই বলা হয় এবং তাদেরই অবদান রয়েছে যাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে, জীবন দর্শনের মধ্য দিয়ে শিক্ষাকে সমাজকে কীভাবে দেখেছেন তার উপর নির্ভর করে শিক্ষার কিন্তু সংজ্ঞা পরিস্ফুটিত হয়েছে। যদি শিক্ষা বলতে আমরা বুঝি বিবেকানন্দের ভাষায় যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমাদের ভিতরে থাকা সুপ্ত সম্ভাবনাগুলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার জীবন দর্শনের মধ্য দিয়ে পরিস্ফুটিত করেছে এবং শিক্ষায় রূপ পেয়েছে। অন্যান্য শিক্ষাবিদের মতন তিনি শিক্ষার ডেফিনেশন করেনি, কোনো ডেফিনেশন দেয়নি, কিন্তু তিনি বলেছিলেন, শিক্ষা সম্পর্কে তিনি বলেছিলেন যে শিক্ষা দানের মতন মহৎ কর্তব্য আর কি আছে, এক ও দুজনের কাজ নয়, সমগ্র শিক্ষিত সমাজকে এই মহৎ কর্তব্যের জন্যই এগিয়ে আসতে হবে। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পেরেছি তিনি শিক্ষা সম্পর্কে কি বলতে চেয়েছেন এবং শিক্ষার ধারণাটা কি। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা তাকেই বলে যে দেশের ইতিহাস, সংস্কৃতি, সামাজিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কোনো শিক্ষা ব্যবস্থা জাতীয় উন্নয়নে যথাযথ অবদান রাখতে পারেনি। তো 1944 সালে তার বিখ্যাত বই মুখার্জি তাকে নেওয়া হয়েছে। আমরা জানি তার এই শিক্ষার জীবন দর্শন অনুযায়ী, শিক্ষা দর্শন অনুযায়ী যে শিক্ষার লক্ষ্যগুলো আমি হাইলাইট করেছি সেগুলো হলো এখানে। 1351 সালে প্রবাসী পত্রিকায়, আমি আগেই বলেছি আমার সমস্ত সোর্স, তিনি কিন্তু শিক্ষাবিদ হিসেবে তার কোনো গ্রন্থ নেই যে তিনি শিক্ষা সম্পর্কে অনেক কিছু লিখেছেন, সেই রকম কোনো পার্টিকুলার গ্রন্থে আমার কাছে জানা নেই, আছে কিনা জানি না, আমার কাছে জানা নেই। কিন্তু আমি তার শিক্ষা চিন্তাটাকে বিভিন্ন সোর্সের মধ্য দিয়ে সেটাকে আমি পরিস্ফুটিত করে মানে লিখেছি আর কি। তিনি 1351 সালে বলেছিলেন প্রবাসী পত্রিকায় যে শিক্ষা সমান অধিকার, পরম ধর্ম সহিষ্ণুতা এবং মানব সেবায় নিয়োগ কাম্য। অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্য হবে যেখানে সমাজের মানুষকে সমান অধিকার দেবে, অধিকারকে বুঝতে শিখাবে, ধর্মের সম্মান করতে শিখবে এবং মানব সেবায় নিয়োগ করতে পারবে। এখানে একটা গল্প বলি। যখন 1940-47 পরে আমরা জানি সেই সময় একটা মহামারী তৈরি হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সম্পর্ক সেই সময় কিন্তু ভালো ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি সেই সময় জাহাজে করে
খাবার পাঠিয়েছিলেন, কিন্তু তৎকালীন দিনে ব্রিটিশ গভর্নমেন্ট বা কোম্পানি সেই জাহাজের খাবার কিন্তু আর আমাদের স্থলভূমিতে আসতে দেয়নি। তখন এই শ্যামাপ্রসাদ মুখার্জি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে, দিন রাত ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে গরিব মানুষদের বুকে খাবার দিয়েছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য এইরকমই হওয়া উচিত, যে শিক্ষার মধ্য দিয়ে সমান অধিকার, পরম ধর্ম সহিষ্ণুতা, মানব সেবায় নিয়োগ করবে। তিনি আরও বলেছিলেন, শিক্ষার লক্ষ্য হবে জাতীয় পরিচয় গড়ে তোলা, জাতীয় পরিচয় বোধ, জাতীয়তাবোধের মানসিকতা গড়ে তোলা, বৈজ্ঞানিক অনুসন্ধান, বৃত্তিভিত্তিক উন্নতকে উৎসাহিত করা। আমরা জানব জাতির জন্য তিনি বলেছিলেন যে যদি ভারতকে ভাগ করতেই হয় তাহলে ভাগ করতে হবে প্রথমত মহকুমাকে, তারপরে জেলাকে, তারপরে দেশকে। তার এই বাণীর মধ্যে দিয়ে আমরা শিখেছি, একজন শিক্ষার্থী হিসেবে বা শিক্ষক হিসেবে আমি এই কথাটাই বলবো যে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন জাতীয়তাবোধ, অর্থাৎ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হবে জাতীয়তাবোধ জাগ্রত করা। তিনি একটা সব থেকে বড় আবার বলেছিলেন যে শিক্ষার লক্ষ্য হবে চরিত্র গঠন করা। আমি কিছুদিন আগে পত্রিকায়, কমলাবর্তী পত্রিকায় জুন মাসে রিসেন্টলি 2026 সালে প্রকাশ হয়েছিল, তিনি চরিত্র গঠন সম্পর্কে সেখানে কি বলেছিলেন যে একটা জাতি বেঁচে থাকে বা ধ্বংস হয়ে যায় তার জনগণের চরিত্রের উপর নির্ভর করে। সম্পদ, অস্ত্রশস্ত্র, গলা বারুদ, সুশৃঙ্খল সেনাবাহিনী ও নৌবাহিনী এবং বিমান বাহিনী নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জনগণের চরিত্র এবং যে চরিত্রের দেশের যুব সমাজ গড়ে উঠেছে সেটি শেষ পর্যন্ত জাতির জীবন বা মৃত্যুকে নির্ধারণ করে। তার এই বক্তৃতা মধ্য দিয়ে আমাদেরকে শিখায় যে শিক্ষা এমনভাবেই দেওয়া উচিত যেখানে শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়ক হবে। তিনি আরও বলেছিলেন, আমি একটু আগেই বললাম, এই জাতীয়তাবাদী উন্মেষণ, জাতীয়তাবাদী চিন্তা শিক্ষার্থীদের মধ্যে জন্মানো। আমি রাজশ্রী স্যারের কাছ থেকে এই ইনফরমেশনটা নিয়ে আমি এখানে আর কি অ্যাটাচ করেছি। এবার আসছে পাঠ্যক্রম। আমরা জানি যে পাঠ্যক্রম হচ্ছে একটা মাধ্যম যা শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে পরিপূর্ণ করতে সাহায্য করে। তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে শিক্ষামন্ত্রীর দায়িত্ব না দিয়ে দিয়েছিলেন শিল্পমন্ত্রীর দায়িত্ব। তিনি পশ্চিমবঙ্গের অর্থনীতি উন্নয়নের জন্য শিল্পের কতখানি গুরুত্ব তা তিনি উপলব্ধি করেছিলেন এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার হওয়ার পর ভারতবর্ষের বুকে তিনি প্রথম শিল্প উৎপাদনে আগ্রহী প্রকাশ করেছিলেন এবং সেটা আমি পেয়েছি 1939 সালে যুগান্তর পত্রিকা, হিন্দুস্তান পত্রিকায় লেখার মধ্য দিয়ে, যেখানে তিনি শিল্পের কথা বলেছিলেন। এবং পাঠ্যক্রম হিসেবে ওনার হাতে একটা বই আছে, আমরা দেখতে পাচ্ছি, সেই বইয়ে লেখা আছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ভূগোল, অর্থাৎ তিনি এই অর্থনৈতিকে, ভূগোলকে পাঠ্যক্রম হিসেবে গুরুত্ব দিয়েছিলেন। তিনি গুরুত্ব দিয়েছিলেন, আমরা জানি তার পড়াশোনা ছিল, কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইংরাজি এবং বাংলা ও সাহিত্য। তিনি এই দুইখানা পাঠ্যক্রম শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করেন। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে যে তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হন 33 বছর বয়সে, সেখানে তিনি যে সমস্ত পাঠ্যক্রম শুরু করেছিলেন তার মধ্যে হচ্ছে ইসলামিক ইতিহাস। স্নাতক ও স্নাতকোত্তরে তিনি কিন্তু ইসলামিক ইতিহাস চালু করেন এবং মেয়েদের জন্য হোম সায়েন্স ভিএল মিত্র ফান্ডের শর্তানুসারে তিনি ভিএল মিত্র ফান্ড ওখানে জয়েন করার পর তিনি সেখানে চিঠি করেন, সেখানে অনুরোধ করেন এই মহিলাদের শিক্ষার জন্য যেন তাদের জন্য অনুদান দেওয়া হয়। তাদের কথা ভেবে মহিলাদের জন্য হোম সায়েন্স পাঠ্যক্রম চালু করেছিলেন। ভাইস চ্যান্সেলর হওয়ার পর তিনি তৈরি করেছিলেন বিজনেস ম্যানেজমেন্ট, এনেছিলেন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, যা বর্তমানে ইনফরমেশন টেকনোলজি,
কলেজগুলোতে চালু করেছিলেন আইএসসি কারিকুলাম, এবং ম্যাট্রিকুলেশন থেকে ম্যাট্রিকুলেশন থেকে এমএ পর্যন্ত চালু করেছিলেন জিওগ্রাফির মতন এক আর্টসের সায়েন্সের সাবজেক্টকে, এবং এগ্রিকালচার সায়েন্সের মতো পাঠ্যক্রম তিনি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে চালু করেন। কারিকুলাম হিসেবে তার এতখানি অবদান ছিল। শিক্ষার লক্ষ্য পরিপূরণের জন্য মাধ্যম হিসেবে যেমন কারিকুলাম দরকার, কারিকুলামটা কোন ভাষায় পড়ানো হবে, কোন ভাষায় পড়লে বোধগম্য হবে, তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এখানে একজন লেখিকার বই দেখতে পাচ্ছি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তৃতা। এই বইয়ে এখান থেকে পাওয়া যাচ্ছে যে তিনি পাঠ্যক্রম পড়ানোর জন্য শিক্ষক শিক্ষার্থীকে যে ভাষায় পড়াবে সেই ভাষা হবে মাতৃভাষা। এবং সব থেকে বড় প্রমাণ আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আহ্বান জানিয়েছিলেন তাকে বক্তৃতা রাখার জন্য, এবং অনুরোধ করেছিলেন তারা বক্তৃতার জন্য মাতৃভাষায় রাখে। উপলব্ধি করেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। রিলিজিয়াস এডুকেশন, আমরা ধর্ম বলতে কি জানি? ধর্ম হচ্ছে একটা দড়ি যা প্রত্যেকটা ধর্মের মানুষকে একটা জায়গায় বেঁধে রাখতে সাহায্য করে, সম্মান করতে সাহায্য করে, শ্রদ্ধা করতে সাহায্য করে। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছ থেকে শিখেছি, জেনেছি যে ধর্মীয় শিক্ষা কতখানি গুরুত্ব ধর্মীয়কে সম্মান করার জন্য ধর্মনিরপেক্ষ দেশে। সব থেকে বড় প্রমাণ, নিজের মেয়ের বিয়েতে যখন বিয়ে হচ্ছেন কন্যাদানের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। কেন? সেই সময় বাংলায় চলছিল দাঙ্গা, অনেক বাঙালিরা ঘর ছাড়া। তিনি কি করেছিলেন? সেই গভীর রাতে 600 বছরের পুরাতন রাধা মাধব নামে এক ঠাকুরকে কলে করে তিনি গভীর রাতে পলায়ন করেছিলেন। তার উদ্দেশ্য একটাই ছিল, জাতি ও ধর্মকে বাঁচানোর জন্য। তিনি ধর্মীয় শিক্ষার জন্য হিন্দু মহাসেবা নেতা হিসেবে তিনি বলেছিলেন, হিন্দুস্তান পত্রিকায় 12 পৌষ 1353 সালে, সর্বদলীয় সহযোগিতা কামনা করি। শিক্ষার্থীর কল্যাণ, তৎকালীন দিনে ভাইস চ্যান্সেলর 33 বছর বয়সে হয়েছেন। সবাই সমালোচনা করছেন যে তিনি তো বাঘ আশুতোষ মুখার্জির ছেলে, সেই সূত্র ধরে তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন। চারিদিকে বিতর্ক, কিন্তু তার বিতর্ক থাকলে হবে কি? তার তো শিক্ষার্থীর জীবন অনেক কৃতিত্ব রয়েছে। আমি তারই আলোকপাত করছি যে শিক্ষার্থীর জন্য তিনি কি করেছিলেন। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের জন্য 1934 সাল থেকে 38 সাল পর্যন্ত এই সময়টা কালে শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, ভর্তির জন্য অনুদান, এই সমস্ত তিনি ব্যবস্থা করেছিলেন। তিনি ব্যবস্থা করেছেন কলকাতা ময়দানে খেলার মাঠের ব্যবস্থা করেছিলেন। তিনি ঢাকুরিয়া লেকে ইউনিভার্সিটি গ্রোয়িং ক্লাব স্থাপন করেছিলেন। ছাত্রদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখার জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছিলেন। ছাত্রদের সামরিক শিক্ষার জন্য তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ট্রেনিং গ্রুপ স্থাপন করেছিলেন। ছাত্রদের কর্মসংস্থানের জন্য ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বোর্ড গঠন করেছিলেন। এতখানি তার অবদান ছিল শিক্ষার্থীর কল্যাণের জন্য। এবার যেটা আসছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবন প্রথম 14 বছর কেটে গেছে শিক্ষার প্রাঙ্গণে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হাতে নেওয়ার কিছুকাল পরেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় শ্যামাপ্রসাদকে বলছেন, বিশ্ববিদ্যালয়ের কাজে দেখছি তুমি বাঁকা বেটা হয়েছ। 1934 সালে উপাচার্য হিসেবে যোগদানের পূর্বে প্রায় 10 বছর শ্যামাপ্রসাদ সিন্ডিকেটের সদস্য ছিলেন। ফলে তার শিক্ষা বিষয় ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল যথেষ্ট। উনি প্রথম 1935 সালে 24 জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার কার্য শুরু করেন
এবং আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এই লোগো সম্মিলিত পতাকার প্রণয়ন করেন, আজও তা কিন্তু ব্যবহার করে চলেছে। এছাড়া কিছু কিছু অবদান, যেমন এখানে তিনি দেখা যাচ্ছে যে শিক্ষক টিচার্স ট্রেনিং কোর্স, জ্ঞান বিজ্ঞান শাখায় প্রসারের জন্য ছোট ছোট পুস্তিকা প্রকাশ করেছিলেন। চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজ, তিনি মাতৃভাষা বাংলাকে গুরুত্ব দিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট একটা কমিটি, একটা বোর্ড গঠন করেন এবং বাংলা ভাষায় প্রথম পিএইচডি করার সুযোগ তিনিই সর্বপ্রথম শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে প্রাসঙ্গিকতা, আমরা জানলাম যে শিক্ষাক্ষেত্রে তার কতখানি অবদান রয়েছিল। বর্তমান দিনে প্রাসঙ্গিকতা যদি বিচার করা হয়, তাহলে বৃত্তি শিক্ষা যদি আমরা দেখি, তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প সরবরাহ মন্ত্রী হিসেবে সিন্দ্রি সার কারখানা স্থাপন করেছিলেন, যা আজও গুরুত্ব কৃষকদের কাছে। 1950 সালে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তৈরি করেছিলেন। এগুলো তিনি তৈরি করেননি, এগুলো তিনি প্রস্তুতকারক রূপরেখা দিয়েছিলেন। তিনি সরকারকে পরামর্শ দিয়েছিলেন এবং সেই পরামর্শ নিয়ে তৎকালীন সরকার এগুলো স্থাপন করেছিলেন। এবং আরও যে সমস্ত অল ইন্ডিয়া হ্যান্ডক্রাফট বোর্ড, অল ইন্ডিয়া হ্যান্ডলুম বোর্ড, সেন্ট্রাল স্কিল বোর্ড, খাদি গ্রাম উদ্যোগ বোর্ড, টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এবং নেতৃত্ব গঠন, আমরা জানি 1948 বিশ্ববিদ্যালয় কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেতৃত্বে গঠিত হয়েছিল। সেখানে গঠন হওয়ার পরেই প্রথম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে রেখেছিলেন যে শিক্ষার লক্ষ্যই হবে নেতৃত্ব গঠন, যে নেতার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে দেশপ্রেম, সমাজ জাগ্রত মনোভাব তৈরি হবে। আজও কিন্তু তার প্রাসঙ্গিকতা রয়েছে হিন্দু মহাসভার অবদান থেকে। আজও এনইপি 2020 যে মাল্টি ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, তিনি কিন্তু তখন একটু আগেই বললাম যে মাতৃভাষা বাংলা এবং চাইনিজ এবং তিব্বতিয়ান ল্যাঙ্গুয়েজের মতো তিনি গুরুত্ব দিয়েছিলেন। আজও কিন্তু এনইপি 2020 এই বাংলার ভাষার ক্ষেত্রে গুরুত্ব রাখে। উপসংহারে দেখা যায় যে এই আদর্শবান শিক্ষাবিদ, সাহসিকতা রাজনীতিবিদ এতদিনের রাজনীতির প্রেক্ষাপটে মেঘদূতের মতন মেঘের আড়ালে ছিল, কিন্তু আজ বর্তমান সরকারের উদ্যোগে আজ সারা বাংলা, সারা ভারত তথা এই শ্যামাপ্রসাদ মুখার্জির একটা সম্মেলন চলছে, একটা অনুষ্ঠান চলছে। আমরা এখানে কিছু আলোচনা করলে দেখা যায় যে তৎকালীন কতখানি গুরুত্ব ছিল এই মানুষটির। আশুতোষ লাহিড়ী, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, আইনি জ্যোতির্ময়ী, ডক্টর মেঘনাথ সাহা, সত্যনাথ বসু, সূর্যকান্ত বসু, বর্ধমানে মহারাজ, ময়মনসিংহের আচার্য রাজ চৌধুরী, যুগল কিশোর বিড়লা, এনারা সবাই তখন শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন। এনারা তো বোকা ছিলেন না, নিশ্চয়ই বুঝেছিলেন শ্যামাবাবুর গুণাবলী ও মহত্ব। এখানে আমি পত্রিকায়, কমল বার্তায় পত্রিকায় তা সংগ্রহ করে আমি এখানে উপস্থাপন করছি। তিনি কেমন মানুষ ছিলেন দেখা যায় দীনেশবাবু বইতে লিখেছিলেন যে শ্যামাবাবুর মরদেহ এসেছে, যোগমায়া দেবী জীবিত, ডক্টর বিধানচন্দ্র রায় উপস্থিত। যোগমায়া দেবী বলেছিলেন, তুমি থাকতে আমার তোতন বিনা চিকিৎসায় মারা গেল বিধান। বিধানচন্দ্র রায় বলেছিলেন, বিশ্বাস করুন পিসিমণি, আমি সব ওষুধ পাঠিয়েছিলাম, বারবার বলেছিলাম তাকে যেন পেনিসিলিন না দেয়। সঙ্গে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বিধানচন্দ্রের পাঠানো সমস্ত ওষুধপত্রের ব্যাগ অটল বিহারী বাজপেয়ী যোগমায়া দেবীর সামনে উজাড় করে দেখালেন। যোগমায়া দেবী বললেন, আমি যদি সতী লক্ষ্মী হয়ে থাকি তাহলে এর ফল পেতে হবে জহর। তিনি অনেক চিঠি লিখেছিলেন, কোনো প্রত্যুত্তর আসেনি জওহরলাল নেহরুর কাছ থেকে। তিনি মেয়েদের তখন তৎকালীন দিনে ওমেন এডুকেশন, ওমেন ওয়েলফেয়ার, ওমেন এডুকেশন ডেভেলপমেন্ট বা ওমেনকে রেসপেক্ট করা কতখানি গুরুত্বপূর্ণ তা তিনি একটা উদাহরণের মধ্যে দিয়ে বোঝা যায়। যখন সুচিতা কৃপালিনীকে
বাংলাদেশের নোয়াখালীতে বিষের মালা পরিয়ে চারিদিকে ঘোরাচ্ছে এবং তখন অ্যানাউন্স করছে যে সেই মহিলাকে যদি ধর্ষণ করা হয় তা তাকে 50 টাকা দেওয়া হবে, কিন্তু 50 টাকা দেওয়া হবে। কিন্তু এই রবীন্দ্রনাথ দত্ত এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর বিরোধিতা করেছিলেন নারী সুরক্ষার জন্য। সেই সুচিতা কৃপাণী বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে অবশেষে সাদা হাতিটাকে আপনারা কাদায় ফেলে মেরে ফেলতে সক্ষম হলেন। এটা কবিতার মধ্যে দিয়ে আমার সংক্ষিপ্ত ক্ষুদ্র মাথায় যেটুকু এসেছে উপস্থাপন করলাম। একটা কবিতা দিয়েই শেষ করছি। একটি দেশ, একটি বিধান, একটি প্রধান, এই ছিল তার অটল মহান স্লোগান। যে কাশ্মীরে নিয়েছিল অখণ্ডতার টান, সেই মাটিতে হলো তার প্রথম বলিদান। নিয়ম ভাঙার অপরাধী হলেন বন্দী, অত্যাচারে ছিন্ন হলো জীবন ফাঁসি। তবু অটট ছিল অখণ্ড ভারতের স্বপ্ন, আজও তার আদর্শে দেশ প্রেম যত্ন। জয় হিন্দ, জয় বাংলা। অনেক ধন্যবাদ ডক্টর বাউরি। সুন্দরভাবে উনি বললেন কিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা জাতীয়তাবোধ ও চরিত্র গঠনে, যেটা বিবেকানন্দের আদর্শ, তার সঙ্গে যুক্ত করে কিভাবে জাতীয়তাবোধ ও চরিত্র গঠন কিভাবে শিক্ষাঙ্গনে আসতে পারে। এরপরে পরবর্তী আমাদের তৃতীয় স্পিকার প্রফেসর শ্রীপর্ণা সরকার। উনি ইংরেজি বিভাগের গেস্ট লেকচারার। ওনার বিষয় দ্য ক্যালকাটা রায়টস অ্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিজ মেকিং অফ ওয়েস্ট বেঙ্গল, a reassessment of the contested legacy from terror to territory। এই তিনটে বক্তৃতা শেষ হবার পরে আমাদের কোয়েশ্চেনের সেশন ছোট্ট করে হবে। ধন্যবাদ। Good afternoon, everyone. Good afternoon, everybody. Today I am going to present, it's my privilege to be here today during this memorial fortnight celebration of Dr. Shyamaprasad Mukherjee. I am going to present my observation during the Calcutta riots and how that terror during that Calcutta riots and the following Noakhali incident kind of forced Shyamaprasad Mukherjee to believe in developing another homeland for the Bengali Hindus. So before
trying to understand the significance of the Calcutta riots and the intervention of Dr. Shyama Prasad Mukherjee in creating a divided province, it is essential to understand the Bengal's political landscape during this last final phase of British Raj. For centuries, Bengal had presented a complex cultural interior, complex cultural territory where Hindus and Muslims shared not just food but language and also customs and many other aspects of everyday life. Yet beneath this cultural coexistence lay an increasing political division. British colonial policies, separate electorates, and economic inequality gradually eroded communal harmony. By 1940s, the demand for Pakistan had become central to the Muslim League politics. Bengal occupied a crucial position in this dichotomy because Muslims formed a numerical majority in the province within, while Calcutta, being the capital of then British India, remained the economic and cultural center dominated largely by Hindu commercials and political interests. So the question was no longer simply who would govern Bengal, but the question was to whom did actually Bengal belong? Long before the violence hit the streets of Calcutta, it had begun in the realm of constitutional policies. Direct Action Day emerged from the collapses of the 1946 Cabinet Mission Plan, which was British government's final attempt to transfer power without partitioning India. The plan proposed a decentralized Indian federation with a weak central authority to exercise only over defense, foreign affairs, and communications, while leaving the powerful provinces with substantial autonomy. The proposal also planned to group the provinces into 3 distinct tiers following Muslim majority regions to secure collective political leverage within a single Indian union rather than through a partition. Although the Indian National Congress and the All India Muslim League initially accepted their proposal, they soon differed sharply over its interpretations. The Congress started to view the provincial grouping as voluntary and suggested a stronger. Shall I continue? Okay. So the Congress viewed provincial grouping as voluntary and suggested a stronger central government, whereas the Muslim League considered the grouping non-negotiable and essential to safeguard Muslim political interests. The disagreement later deepened after Jawaharlal Nehru suggested that the future Constituent Assembly could revise the plan actually. Interpreting this as a betrayal to the agreement, the Muslim League withdrew its acceptance and called for direct action, turning a constitutional impasse abruptly into a mass political movement. So as a result, on 16th August 1946, Calcutta became the center of that confrontation when the Muslim League initiated Direct Action Day to forcefully demonstrate their mass support for a separate Pakistan. But what followed next permanently shattered the political landscape of the entire subcontinent. Instead of a peaceful political demonstration, the city witnessed an unprecedented outbreak of communal violence. Over 4 catastrophic days, Calcutta, our very own city, descended into an abyss of bloody chaos, marked by widespread slaughter, looting, arson, and ruthless retaliatory violence. Entire neighborhoods instantly turned into dangerous communal zones where individual religious identity suddenly became a matter of life and death. The Statesman, then under the editorship of Ian Stephens,
details some of the most searing eyewitness reportage of this large-scale communal violence and how the city actually descended into this mob rule with corpses basically rotting on the streets and vultures feeding on them. While the official government death toll sat around 4,000, the newspaper and letter historians acknowledged that it estimates around 5,000 to 15,000 deaths. Now the reports heavily criticize the colonial government and the Muslim League ministry headed by then Premier Hussein Shahid Surawardi, citing his administrative failure to maintain the law and order as well as meticulously planned misuse of government machinery that basically preceded the violence. But the historical significance of this great Calcutta killing extends far beyond its staggering casualty count. The violence not only sabotaged the common faith in the possibility of communal coexistence, but it fundamentally eroded civic trust and reauthored political perceptions. Communities that had coexisted for generations suddenly started to perceive each other as existential threats. In fact, the city fragmented psychologically long before it fragmented politically. The scale of violence created a widespread sense of collective insecurity that significantly influenced political decision-making in the months leading to the partition. So it was within this vacuum of security and leadership, Dr. Shyama Prasad Mukherjee emerged as an explicit political voice of the besieged community. His rise was not, of course, accidental. It reflected the profound ideological evolution he underwent during this crisis. Dr. Mukherjee was fundamentally a nationalist committed to Akhand Bharat, undivided India. He did not begin as an advocate of partition, though, but his earlier political speeches consistently demanded the unity of the subcontinent. Yet the violence of 1946 forced him to confront a different reality. For Mukherjee, history had already begun to change its ideology. A distinguished educationist, the youngest vice chancellor of Calcutta University, and an influential leader of Hindu Mahasabha, Dr. Mukherjee had already earned recognition as a prominent public intellectual. However, following the August riots and the subsequent deeply traumatic Noakhali riots in October 1946, when the violence basically shifted from urban riots to the systematic rural cleansing of Hindus, Mukherjee increasingly viewed these Bengali Hindus as a community under threat, realizing that the structural reality of Bengal had fundamentally changed. The Muslim League's absolute majority in the Bengal Legislative Assembly suggested that in future independent, undivided Bengal, the Hindu minority would be permanently subjected to a communal rule that had already demonstrated its willingness to use violence as an instrument for state policy. Through his speeches, writings from that period, Dr. Mukherjee repeatedly emphasized the community's insecurity, vulnerability, and the necessity for a protective territorial boundary. He portrayed partition not as an ideal solution, but a necessary response to the political realities of that time. If Bengal could no longer be imagined as a shared homeland, then in his view, its geography had to be redrawn. In May 1947, he wrote a letter to Lord Mountbatten mentioning clearly that Bengal must be partitioned even if India was not. He began to redefine the terms of his political debate around the partition. While the Indian National Congress leadership in New Delhi remained engaged with the constitutional complexities of Cabinet Mission Plan,
Dr. Mukherjee already initiated a massive grassroots political campaign across Bengal advocating partition of its province. His message was singular, lucid, and quite revolutionary. From Mukherjee's perspective, this was not an act of communal separatism, but an act of profound democratic self-defense. He skillfully flipped the logic of Pakistan, looked back onto its own proponents. He argued that if partition of India had become totally politically unavoidable, then Bengal itself must be partitioned to save its western Hindu majority districts from being slipped into Pakistan. In this formulation, territorial reorganization emerged as a strategy for securing political representation and collective security in an increasingly polarized landscape. Now, while this tragic violence of the Direct Action Day shattered the psychological and physical landscape of Calcutta, it also fundamentally reordered how communities basically conceptualized their political future. And to understand how Bengali Hindus pivoted from being a part of a larger provincial identity to demanding a fractured, separate homeland, let us look into Benedict Anderson's seminal theory of nation as an imagined community. Anderson was an Anglo-Irish political scientist and historian who explored the idea of nations as human construction. In 1983, Anderson published the book Imagined Communities, Reflections on the Origin and Spread of Nationalism. He famously argued there that a nation is a socially constructed community, imagined by its people who perceive themselves as part of that group. As Anderson puts it, a nation is imagined because the members of even the smallest nation will never know most of their fellow members. Yet, in the minds of each lives the image of their communion. So before West Bengal could actually exist on a map, it had to exist in the collective imagination of its people. Shyama Prasad Mukherjee became the chief narrator of this imagined community in this extensive, and through his extensive tours through the districts of Bardwan, Midnapur, Hooghly, and also Calcutta, during this early 1947, he systematically constructed a narrative of New Bangla or Notun Bangla. For generations, Bengali Hindus had imagined Bengal as a single cultural homeland, stretching from Calcutta to Dhaka, from Midnapur to Chittagong. Partition required a radical shift in this perception. People now had to imagine a smaller Bengal, a divided Bengal. Through his speeches, newspaper articles, public meetings, and political negotiations, Mukherjee encouraged Bengali Hindus to imagine themselves as members of a future political community whose security depended upon a separate territorial homeland. West Bengal was not presented as a broken fragment of a lost whole. Rather, it was framed as the ultimate repository of Bengali Hindu culture, economy, literature, and intellectual heritage. The land of Raja Ram Mohan Roy, Ishwar Chandra Vidyasagar, Swami Vivekanand, and Rabindranath Tagore. And in Anderson terms, Mukherjee participated in creating a new imagined community. So, in a way, political imagination preceded political reality. Now, while Anderson's framework illuminates how communities are structurally imagined, Homi K. Bhabha, the prominent Indian post-colonial theorist, and his theoretical insight basically allows us to dissect the precise narrative mechanic of nation building, basically the role of narrative in building a nation. Applying his theory to nation as narration to Shyama Prasad Mukherjee's role in Bengal partition shifts the entire focus from what actually happened to how the narrative was structured
or to simply put it, how the story was told. Vava argues that nations are not fixed geographical entities with static identities. They are unstable constructs that are continuously being produced into existence through stories, collective memories, symbols, and shifting political discourses. Read through this lens, late colonial Bengal allows us to move beyond the moralizing debate over whether Shyama Prasad's actions were inherently justified or not to a more analytical question: how Mukherjee constructed a political narrative that made partition appear both necessary and inevitable. The core of Mukherjee's political narrative relies on the deliberate articulation of systematic insecurity and urgent need for territorial protection. He challenged the ideal of an undivided Bengal by portraying communal violence of 1946 not just as a temporary breakdown of law and order, but as an existential revelation. In his political rhetoric, the Calcutta and Noakhali riots exposed a deeper structural reality that Bengali Hindus could no longer rely on any constitutional or demographic safeguards under a Muslim majority province government. He exposed the undivided Bengal identity as a fragile fiction that no longer existed or that no longer worked. Partition was, therefore, presented not as a mere political preference, but it was the only viable guarantee of security and survival. Now, this narrative closely reflects Vava's distinction between pedagogic and the performative dimensions of the nation. In his essay, Dissemination, Time, Narrative, and the Margin of Modern Nation, published in 1990, Vava highlights two distinct but overlapping narrative modes that struggle for control over the definition of a nation. He argues that the modern nation is defined by the construct ambivalent friction between the pedagogic narrative, which is the official history of a unified people, and its performative reality, basically the lived experience on the ground of ordinary citizens. While the nationalist leaders in Delhi continued to articulate pedagogical ideal of a unified secular India, Mukherjee grounded his politics in the performative experiences of fear, displacement, and insecurity. So by privileging everyday realities over abstract nationalistic ideals, he transformed communal anxiety into a compelling political argument for territorial reorganization. West Bengal did not exist before 1947, and Dr. Mukherjee had to author it into the collective imagination, because borders are always drawn in the collective consciousness before they are actually inscribed on maps. By narrating a partitioned province as a protective sanctuary or a homeland for Bengali Hindus, Dr. Mukherjee recast this traumatic territorial division as an act of preservation rather than fragmentation. His political influence, therefore, lay not in the administrative negotiations but in the narrative construction. Through public meetings, signature campaigns, professional organizations, and alliances with scheduled caste groups, trade unions, and rural constituency, Mukherjee translated this widespread fear into a democratic demand for a separate province within the Indian Union. Now, seen through Vava's framework, Mukherjee's campaign demonstrates how political narratives shape territorial realities. Before West Bengal became a geographical entity in 1947, it had first to become a persuasive story, one that redefined space, security, and belonging for a community living through unprecedented violence. On June 20th, 1947, the members of the Bengal Legislative Assembly met to decide the fate of the province.
Following the exact constitutional pathways that Dr. Mukherjee had fought for, the legislatures from the Hindu majority areas voted overwhelmingly to the partition of the province, ensuring the creation of West Bengal as a constituent state of an independent India. Now, looking back at these events during this memorial fortnight, we must recognize that West Bengal was not a product of historical happenstance. It was an intentional creation. It was a territory carved out of terror, designed specifically to serve as a democratic sanctuary for a population facing existential erasure. Dr. Shyama Prasad Mukherjee's legacy had frequently been contested by those who read history backwards, projecting contemporary political anxieties onto past realities. But when evaluated within the actual crisis of 1946 to 1947, his actions revealed themselves to be those of a supreme humanitarian and a visionary realist. He did not create the communal divide. He recognized the dangerous reality and actually built a defensive wall to protect his people from its worst consequences. So without Dr. Mukherjee's intervention, the geography of eastern India today would look vastly different. There would be no West Bengal, maybe. The rich cultural identity, intellectual traditions, and democratic freedom that we enjoy today as citizens of India were secured during those dark, tumultuous months of his tireless campaigns and strategic clarity. He taught us that when shared spaces collapse, survival depends on clarity of vision, democratic mobilization, and the courage to assert a territorial right to life and liberty. Now, as we honor his memory today, let us remember that West Bengal is not just a state on the map, but it's a hard-won homeland, a monument to a statesman who transformed collective fear into lasting territory of survival and hope. So the story of West Bengal reminds us that political borders are often shaped not only by governments and their negotiations, but also by fear, memory, and the never-ending human search for security and a sense of belonging. Thank you. Thank you, Sriparna, for your wonderful observation. আমি এবার ডক্টর কুন্ডুকে আহ্বান করছি এবং বক্তাদেরও অনুরোধ করছি আপনারা ডায়াসে এসে বসুন। ডক্টর কুন্ডু তাদের হাতে মেমেন্টোস তুলে দেবেন এবং ভোট অফ থ্যাঙ্কস দেবেন। আচ্ছা, একটু ভুল হয়েছে, তার আগে আমাদের ছোট্ট করে একটা কোয়েশ্চেনার সেশন হবে। বক্তারা আপনারা একটু ডায়াসে চলে আসুন। আপনারা শুরু করতে পারেন কোয়েশ্চেনার সেশন।
আমি প্রথম উদয়কে একটা ছোট্ট সাজেশন দেব। যেটা তুমি ক্যালকাটা গ্রোয়িং ক্লাব লিখে ফেলেছো, ওইটা ক্যালকাটা রোয়িং ক্লাব হবে। রোয়িং হয় ওখানে একদম ক্যালকাটা, ওখানে লেকে একটা, ওইটা উনি করেছিলেন। ওইটা একবার না অনেকবার এসে গেছে, তোমরা এটা কারেকশন করে নিও আগামী দিন কোথাও কিছু। ওটা রোয়িং হবে। থ্যাংক ইউ। খুব প্রথমেই বলি, প্রত্যেকেই তিনজনই খুব সুন্দর বলেছেন আপনারা। আর আরেকটা জিনিস, আপনার টপিকটা দেখে কোথাও না কোথাও গোপাল পাঠার নাম আসবে ভেবেছিলাম, একদম দেখতে পাইনি, একটু খারাপ লেগেছে। কিন্তু কোথাও ক্যালকাটা কিলিংস বললে তারপরে উনি যেভাবে দাঁড়িয়েছিলেন ওখানে সেদিন, কিছু ছোট্ট এক লাইনে একটা ভূমিকা হলেও ভালো হতো বলে মনে হয়। থ্যাংক ইউ। দারুণ বলেছেন উত্তম আপনিও। ওই যে রাজনৈতিক চেঞ্জটা হলো, সেইখান থেকে আরএসএস কি করে সেপারেট করে গেল এই সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। যে ইভলিউশনটা হলো, পার্টিগুলো চেঞ্জ হতে হতে আসলো, একটা জায়গায় গিয়ে তো আরএসএস তো কোনো নিল না, রাজনৈতিক কোনো এটা কিন্তু আরএসএস নিল না, আজও পর্যন্ত উনি রেজিস্টার্ড একটা গ্রুপ নয়। এই দুটোর মধ্যে ভাগটা কি করে হলো? তা সত্ত্বেও তো ওনাকে তো আরএসএসও বলা হয়, আবার উনি এদিকটা এসে একটু বিজেপি পার্টিটা যেটা এলো, সেটা এই দুটোর পার্থক্যটা কি করে হলো সেটা একটু যদি বলেন। জানা নেই একদম। এইটা স্যার আরএসএস-এর সাথে প্রথম দিকে ওনার যে যোগাযোগ বা তারপরে তো 1953 সালেই ওনার মানে মহাপ্রয়াণ হচ্ছে, তার ফলে তার পরবর্তী যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে কিন্তু ওইভাবে মানে সরাসরি লিঙ্কেজ নেই, যে আরএসএস সরাসরিভাবে রাজনীতির সাথে যুক্ত এখনো পর্যন্ত তাই। যে এই সেপারেশনের কথা বলছেন, সেই সেপারেশনে তখনও কিন্তু তারা প্রকাশ্যে সেটাকে করছেন তা নয়। আর তারপরে যে লিঙ্কেজটা ছিল সেটা তো শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে ডিরেক্টলি হওয়ার পরে তারা সেইভাবে কিছু করছে। এখনো পর্যন্ত সরাসরি যে সংযোগ, সেই সংযোগের কথা বিজেপি, ভারতীয় জনতা পার্টি বর্তমানে এবং আরএসএস এরা কেউই বলে না যে আমাদের সাথে এদের, তারা তাদের মতো কাজ করে, এরা এদের মতো কাজ করে। সবই ছিল, নতুন করে চর্চায় আছে। নাহলে আমরা তো আর অন্য কোনো সোর্স থেকে পাইনি, যে সোর্স ছিল সেখান থেকেই নিয়ে। হ্যাঁ, উত্তমের প্রথম যে এবারে 1951-এর ইলেকশন, সেখানে জনসংঘ 3% ভোট পেয়েছিল, সে কার্ভে দেখা গেছে। হ্যাঁ, আর সেটা, আর এখন সেটা বিজেপির মোর দ্যান 37% ভোট পাচ্ছে লাস্ট ইলেকশনে। সেই 3% থেকে 37%, অর্থাৎ ক্রমশই রেলেভেন্সটা যত সময় গিয়েছে তত কিন্তু সেই জনসংখ্যা থেকে বিজেপি তার গুরুত্বটা এবং সেই রেলেভেন্সটা ক্রমশই বাড়ছে। ওয়েস্ট বেঙ্গলেও 45% ভোট, এবং আমরা যে শ্যামাপ্রসাদ মুখার্জি ফোর্টনাইট পালন করছি, এই প্রাসঙ্গিকতা কিন্তু ক্রমশই শ্যামাপ্রসাদের জীবৎকালেও যা ছিল তার প্রাসঙ্গিকতা ক্রমশ কিন্তু বেড়েছে। এইটাই খুব গুরুত্বপূর্ণ। যে করে গেছে আর কি, তাদের যে ভিত সেটা ক্রমশ গ্রো করেছে। আমি বললাম যে রাম মন্দির মুভমেন্টের সময় তাদের যে জনভিত্তি আরও ক্রমশ বেড়ে যাচ্ছে, এবং সেটা একেবারে সোসাইটির বিভিন্ন স্তরে পেনিট্রেট করছে, বিশেষ করে নিম্নবর্গীয় সম্প্রদায়ের মধ্যেও সেই একেবারে প্রান্তিক স্তরেও সেই জায়গাটা চলে যাচ্ছে, এবং প্রতিজনকে যাতে ওই মুভমেন্টের সাথে যুক্ত করা যায়, ইট নিয়ে মানুষ রাম মন্দির যে তৈরি হবে তার জন্য মানে কিভাবে তাদেরকে প্রত্যেককে যোগ করা যায়, প্রতিটা মানুষকে
সেই জায়গাটাও কিন্তু পাশাপাশি করে গেছে, এমন নয় শুধু পলিটিক্যালি তারা হোল্ড করে রেখেছে। উত্তম, আমি যদিও তোমার লেকচার শুনিনি, আমার হয়তো এখানে মানে ইন্টারভিউ করাটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে যেটুকু শুনলাম তাতে একটু মনে হচ্ছে যে এই প্রশ্নটা হয়তো রেলেভেন্ট। সেটা হচ্ছে যে আরএসএস নিজেদেরকে যেমন কোনো পলিটিক্যাল ডগমার মধ্যে নিয়ে আসেনি, সেরকম সৌমিত্রবাবু যেটা বলছেন যে পার্সেন্টেজ অফ ভোটের জায়গা থেকে যদি আমরা ভাবি, তাহলে জনসংঘের যে ভোট ছিল 3% বোধহয় এরকম ভোট ছিল, আর এখন 33% ভোট হয়েছে। সেটার পিছনে মানে বিজেপি হওয়া বা বিজেপি ভোট পাওয়া এগুলোর অনেক অন্যরকম ইস্যুজ আছে। তুমি যেটা বলছিলে যে প্রত্যেককে ইনভলভ করা, এখানে কিন্তু বোধহয় আরেকটা অর্গানাইজেশন, তারাও কখনো পলিটিক্যালি, যেমন আরএসএস পলিটিক্যালি কোনো ডগমায় নেই, তারাও কোনো পলিটিক্যাল ডগমায় নেই, সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ, তুমি যে কর সেবার কথা বলো, তুমি যেটা বলতে চাইছো সেটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি কর সেবা, যেটা বাবরি মসজিদের ডেমলিশনের সময় আমরা দেখেছি কর সেবকরা ডেমলিশ করার একদম ফোরফ্রন্টে ছিলেন, এবং রাম মন্দিরের যখন তৈরি হয়েছে সেক্ষেত্রেও দেখেছি। তো এই বিশ্ব হিন্দু পরিষদের যে মানে হিন্দু সভার থেকে বিশ্ব হিন্দু পরিষদের যে ট্রান্সফরমেশন, সেটা সম্পর্কে কি কোনো মানে কোনো লিয়াজো বা কোনো লিঙ্কেজ, না আমি জানি না, আমি জিজ্ঞেস করছি মানে আছে কি এরকম কোনো লিঙ্কেজ যেখানে হিন্দু মানে হিন্দু সংঘ, যেটা উনি যেটা করেছিলেন জনসংঘ আর কি, হ্যাঁ, তার সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, মানে আমরা এই হিন্দু সেখান থেকে কিন্তু তিনি আমি quit এটাই করছেন। বলতে চাইছি যে হ্যাঁ। বিশ্ব হিন্দু পরিষদে কিন্তু শ্যামাপ্রসাদ ছিলেন, হ্যাঁ ছিলেন। এবং আমি যদি খুব ভুল না করি তাহলে একেবারে ফাউন্ডার মেম্বারসদের জায়গাতেই হয়তো ছিলেন, মানে ওই হ্যাঁ, প্রথম দিককার ওই মেম্বার অ্যাসোসিয়েশনই ছিলেন। তারপর সেখান থেকে উনি 50-তে কুইট করছেন, 51-এ এসে উনি জনসংঘ করছেন। তো আমি সেটাই বলছি যে আমি ওটাও তো একটা হিন্দু হ্যাঁ, সংগঠন। আমি ওইখানে বলতে গিয়ে বলেছিলাম যে যখন উনি রিজাইন করছেন মিনিস্ট্রি থেকে, নেহরু ক্যাবিনেটে যখন ছিলেন, সেখান থেকে যখন কুইট করছেন তখন কতগুলো বিকল্প ছিল। তার মধ্যে একটা বিকল্প হচ্ছে যে উনি তখনও ইয়েতে যেতে পারতেন, মানে যেটা বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু মহাসভা, সেটাকেও গ্রো করতে পারতেন, কিন্তু ওটা উনি ওখান থেকেও কুইট করলেন এবং একজন জেনারেল সদস্য হিসাবে থাকলেন, যাতে যেহেতু হিন্দুদের সাথে জড়িত বিষয়টা, তাই জন্য উনি ওখানে থাকলেন, কিন্তু ওর সাথে তার যে ওর কর্মসমিতিতে ছিলেন বা এক্সিকিউটিভ যে জায়গাটাতে ছিলেন, সেখান থেকে কিন্তু উনি সরে আসছেন। তাতে ওনার মনে হচ্ছে যে এটা মানে উনি যে জায়গাটা ধরার চেষ্টা করছেন যে ইনক্লুসিভিটি, সবাইকে, কারণ উনি কনক্লুডিং রিমার্কে উনি বলেছিলেন যে এই যে দলটা নতুন হতে যাচ্ছে তাতে কাস্ট, রিলিজিয়ান, এই সমস্ত ব্যারিয়ার ভেদ করে সাধারণ মানুষ যেন এখানে আসে। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ খানিকটা ওই অর্থোডক্সি ছিল যে কাদেরকে নেব কাদেরকে নেব না, কিন্তু ওই জায়গাটা থেকে তিনি বেরিয়ে আসছেন আর কি। মানে আমি এইটাই প্রশ্ন করতে চাইছি যে শ্যামাপ্রসাদ মুখার্জির কি এরকম কোনো ইন্টেনশন ছিল যে মানে আমি আমার যখন বলার ছিল আমি তখনও বলেছি, আমার মনে হয়েছে, এটা আমার অবজারভেশন, যে ওনার একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ছিল, মানে উনি সবসময় নিজেকে একটা ইউনিক জায়গাতে এস্টাবলিশ করতে পছন্দ করতেন, এবং যে কারণে উনি কংগ্রেস ছেড়েছেন, যে কারণে উনি বিশ্ব হিন্দু পরিষদ ছেড়েছেন, যে কারণে উনি অখিল ভারত হিন্দু সভা যখন রয়েছে সেখান থেকেও বেরিয়ে এসে উনি জনসংঘ করছেন। তাহলে ওনার টোটাল যে পলিটিক্যাল, তোমরা আমার থেকে আরো অনেক বেশি পড়াশোনা করেছো সেই জন্যই জিজ্ঞেস করছি যে এরকম কি একটা কোনো মানে ব্যাপার ছিল যে বাই নেচার উনি একটা ইউনিক আইডেন্টিটি সবসময় মেনটেন করার চেষ্টা করতেন, বা ইতিহাস কি তাই বলে? এটাই আমার প্রশ্ন। উনি তো সেটার সন্ধান করছিলেন, এবং এই কারণে যে যতগুলো বিকল্প ছিল তিনি কিন্তু কোনো বিকল্পেই যাননি। সিপিআই ছিল আমি বলেছি, তারপরে বিশ্ব হিন্দু পরিষদ ছিল, এগুলোর কোনো বিকল্পে তিনি যাননি। নতুন একটা, এবং যখন সমস্ত সদস্যরা মানে প্রভিন্সিয়াল জায়গাগুলোতে যখন জনসংঘ তৈরি হলো এবং তারা যখন সেক্রেটারিরা বা তাদের যে নেতৃত্বরা তখন এলেন, প্রস্তাব দিলেন যে আপনাকে এরকম একটা দলের দায়িত্ব নিতে হবে, সংগঠনের দায়িত্ব নিতে হবে, তখন কিন্তু পরিষ্কারভাবে উনি ওনার উদ্দেশ্য বললেন যে যদি এইটা হয় তাহলে আমি কিন্তু এর দায়িত্ব নিতে রাজি আছি। যে দলের ক্যারেক্টার কীরকম হবে তার
কর্ম কীরকম হবে, যদি এইটাতে তোমরা রাজি থাকো। ওনার বাড়িতে বসে যখন দিল্লিতে বাড়িতে বসে যখন কথা হচ্ছে তখন কিন্তু উনি পরিষ্কার বলছেন যে এই হচ্ছে আমার মোটো, সেটাও আমি আমার স্লাইডগুলোতে বলেছি যে এই হচ্ছে, হ্যাঁ, তো এই স্লাইডগুলোতে উপর ভিত্তি করে, এবং উনি যখন কনক্লুডিং রিমার্কস দিচ্ছেন, যখন কনভেনশনের যখন হলো ফাইনালি, যখন দলটা তৈরি হচ্ছে, যখন তার কনস্টিটিউশন এবং তার ম্যানিফেস্টো পরবর্তী নির্বাচনে কী হবে সেগুলো যখন অ্যাডপ্ট করা হচ্ছে, এবং ফাইনালি যখন কনক্লুডিং রিমার্কস দিচ্ছেন, সেখানে কিন্তু উনি উনার যে ভিশন সেইটা কিন্তু পরিষ্কারভাবে ওইখানে বলা আছে যে আমি এইটা চাই, এইটাই হচ্ছে আমার মদ্দা বক্তব্য। এবং যে জন্য জনসংঘে উনি হয়তো এটা দেখা যেতে পারে যে উনি তো থাকলেন না দীর্ঘদিন পর্যন্ত, হয়তো দেখা যেত যে জনসংঘও সেই মতো চলছে না দেখলে সেখান থেকেও হয়তো উনি কুইট করতেন। সেই দৃশ্য দেখার সময় আর আমরা তো পাইনি, সেই সুযোগও আমাদের কাছে ছিল না। মাত্র 2 বছরের মধ্যেই ওনার মহাপ্রয়াণ ঘটে, এবং তারপরে জনসংঘ কোন দিকে গেছে কি করেছে ওর না, জনসংঘ তো এ পর্যন্ত ছিল, মানে তারপরে পরে তার অন্যান্য নেতৃত্ব তারা চালিয়েছেন, কিন্তু যেভাবে উনি চালাতে চেয়েছিলেন সেই ভিশনারিকে নিয়ে অন্যরা চালিয়েছেন, কিন্তু উনি যেভাবে চালাতে চেয়েছিলেন সেটা তো উনি দেখতে পারেননি, যে আমি 2 বছর উনি নেতৃত্বে ছিলেন এবং 2 বছর তার মতো করে তিনি চালিয়েছেন, যেহেতু দায়িত্বে ছিলেন সরাসরি। কোনো লেজেন্ডই দেখতে পান না, কারণ স্বামীজির যে রামকৃষ্ণ যে আইডিয়ালিজম নিয়ে করেছিলেন তা রইল কি না সে দেখার জন্য তো আর স্বামীজি থাকেননি। ওই সবারই তাই হয় আর কি, এটা তো যিনি করেন তিনি আর দেখে যেতে পারেন না পরবর্তীতে কি হলো। হ্যাঁ স্যার ঠিকই বলেছো, একদম ঠিকই বলেছো। আমি এইটাই প্রশ্ন করছি যে এরম কি কোনো ইতিহাস আমরা পাই যে উনি সবসময় একটা নিজস্ব ইউনিক আইডেন্টিটি মেনটেন করার চেষ্টা করেছেন, সেটা যে কোনো কারণেই হোক। হ্যাঁ, সেটাই আমি জানতে চাইছি আর কি, যে এরম ইতিহাস কি বলে। তোমরা তো এটা ডিল করেছো, তোমরা ভালো বলতে পারো। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমি ডক্টর কুণ্ডুকে আসতে অনুরোধ করছি, এসে মেমেন্টোগুলো দেবেন এবং ভোট অফ থ্যাঙ্কস। আজকে আমরা অত্যন্ত সুন্দর 3টে লেকচার শুনলাম এবং আমরা সমৃদ্ধ হলাম। ডক্টর উত্তম কুমার দাস, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তার আইডিওলজি থেকে, যে জনসংঘের জন্ম থেকে শুরু করে আজকে অবধি ক্রমশই যে সেই চিন্তাধারার বিস্তার এবং ভারতীয় রাজনীতি এবং তার ক্রমাগত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার যে জার্নিটা, সেটা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। ডক্টর উদয় বাউরি, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে শিক্ষাবিদ হিসেবে তার চিন্তাধারা, সেটা কতটা সেই যুগে কতটা প্রগতিশীল এবং কতটা যুগান্তকারী ছিল, এবং এখনও যে সেই ধারণাগুলো আমাদের দেশের উন্নতির জন্য এবং শিক্ষার উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এবং প্রফেসর শ্রীপর্ণা সরকার, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, আমরা তো অনেক দিন ধরে আলোচনা করছি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে সেই পশ্চিমবঙ্গ দিবসের আমরা আলোচনা করেছি, যে তিনি তো শুধু হিন্দু মহাসভার একজন মেম্বার, কংগ্রেসের মেম্বাররাও ছিলেন এবং অনেকেই পশ্চিমবাংলা চেয়েছিলেন পশ্চিমবঙ্গ, কিন্তু তার জন্যই যে কনসেপ্টটা, এইখানেই তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন, যে সেই ওয়েস্ট বেঙ্গলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা তৈরি করা এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই 3 জনের বক্তব্যই আমাদের অত্যন্ত সমৃদ্ধ করলো। আমি আমাদের নরসিংহদত্ত কলেজ পরিবার, সেমিনার কালচারাল কমিটি এবং আইকিউএসির পক্ষ থেকে 3 জনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করার জন্যে, এবং আশা করব আগামী দিনেও এই রকম বক্তব্যের মধ্যে আমরা সমৃদ্ধ হব। এবং সবাই অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার একটা মুমেন্ট আনুষ্ঠানিকভাবে সবাইকে তোমার হাতে তুলে দিচ্ছি। ডক্টর উত্তম কুমার দাসকে ধন্যবাদ, অসাধারণ।
ডক্টর উদয় বাউরি, অত্যন্ত সুন্দর বক্তব্য, ধন্যবাদ। প্রফেসর শ্রীপর্ণা সরকার। খুব সুন্দর, ইউনিক একটা, থ্যাঙ্কস। আজকে 3টি লেকচার সত্যি খুব ভালো হয়েছে, গতকালও খুব ভালো হয়েছিল, আজকে আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটা আরও মনোজ্ঞ করেছে। আমরা কালকে দিনটা বুঝতে পারছি না, আমরা আবার বৃহস্পতিবার মিলিত হব, ঠিক 1টা থেকে 3টে লেকচার হবে। সুতরাং আপনারা সবাই আসবেন এবং আপনাদের উপস্থিতিতে আমরা খুব উৎসাহিত বোধ করি। এই যে সেমিনার কালচারাল কমিটি IQACর সঙ্গে এই আয়োজনটা করেছেন ম্যাডামের তত্ত্বাবধানে, এটাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করি। আপনারা যদি সবাই মিলে আসেন, ছাত্রছাত্রীরা আসে, এবং ছাত্রছাত্রীদের পার্টিসিপেশনটা লাস্ট দিন থাকছে, সেটা ফ্রাইডে, শুক্রবার দিন ওদের পোস্টার প্রেজেন্টেশন থাকছে এবং তার সঙ্গে এসে কম্পিটিশন থাকছে। সুতরাং আপনারা বৃহস্পতিবার আর শুক্রবার আসতে একদমই ভুলবেন না, ঠিক 1টার সময়। অনেক ধন্যবাদ।